50 বছর আগের জিনিস আমি তাকে রিমেম্বার করে আমাকে বলতেছি কত পার্সেন্ট সেম টপিক ছিল তোমার সময় বলো তো? ইউ নো হোয়াট হি সেড? 70%। কারণ আমার ব্রেইনেরও তো একটা ক্যাপাসিটি আছে ভাই। আপনি 38টা উপপাদ্য প্রমাণ যদি ঠেসে দেন, আমার তো স্পেস কমছে। স্মার্টনেস, ইন্টেলিজেন্স, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ল্যাঙ্গুয়েজ বা ইয়োর অ্যাকসেন্ট। ইজ ইট অ্যান অ্যাডভান্টেজ? একটা টিচার ইজ হাফ হচ্ছে সে একটা এডুকেটর আর হাফ হচ্ছে সে একটা পারফর্মার। বিগেস্ট এক্সাম্পল মেসি আর রোনাল্ডো। কয়েকজন হার্ড ওয়ার্ক করে ওখানে যায় আর কয়েকজন জাস্ট বর্ন ট্যালেন্ট। আমার যখন শিখর বোর্ড মিটিং এ গিয়ে বিশাল বিশাল ইনভেস্টরদের সামনে কথা বলতে হচ্ছে, আমার হাঁটু কাঁপতেছে না। কারণ স্কুল কলেজে যে এই যে 16 বছরটা সময় চিন্তা ভাবনাটাকে মেরে ফেলা হয় যাতে সে চিন্তা করতে না পারে। আমি তো মনে করি ইউনিভার্সিটি সব বাংলায় হওয়া উচিত। কিন্তু তোমার যশোর জেলা স্কুলের প্রিন্সিপালের স্যালারি কত কি মনে হয়? ইন্ট্রোডাকশনের ভিতরে না যাই, অ্যাকচুয়াল কোশ্চেনে চলে যাই। ভাই কোশ্চেনে কোনো কিছু নাই। প্রথমত ভাই আপনি এই অফ দ্য রেকর্ড যখন কথা হচ্ছিল তখন আপনি একটা জিনিস বললেন যে আপনি তো ক্যারিয়ার স্টার্ট করছেন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে এবং ব্যাংকিং সেক্টরে ইনিশিয়ালি কাজ করা স্টার্ট করছিলেন, অ্যান্ড দেন আফটার 6 মান্থস আপনার মনে হয়েছে যে এইটা আপনার জন্য অত সুইটেবল হচ্ছে না, আপনি টিচিংয়ে যেতে চান বা এমন একটা ফিল্ডে যেতে চান যেখানে মানুষজনের সাথে ডিরেক্টলি কাজ করার সুযোগ আছে, মানুষজনকে হেল্প করার সুযোগ আছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আপনি তো লাইফের অর্ধেক সময় বাংলাদেশে ছিলেন, তারপর বাকি অর্ধেক সময় ছিলেন লন্ডনে। সো ন্যাচারালি টিচিংয়ের বিষয়টাতে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে টিচার তো আসলে অনেক টাকা পয়সা ইনকাম করে না, ফাইন্যান্সিয়ালিও তারা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে। এবং আপনি যখন এই সিদ্ধান্তটা নিলেন যে আপনি ব্যাংকিং সেক্টর ছেড়ে বা ফাইন্যান্সিয়াল সেক্টর ছেড়ে আপনি টিচিং বা এই টাইপের জিনিসপত্রের দিকে আসবেন, মানে এই সিদ্ধান্তটা কিভাবে আসলো, আপনার চিন্তা ভাবনার ভিতরে কিভাবে ঢুকলো? বেসিক্যালি মানুষ নিজের ব্যাপারে তো মানুষজন হইতে চায় না। সো আপনি টিচার, ইংল্যান্ডেও কিন্তু একই ব্যাপার। সো ইংল্যান্ডে আমি কিন্তু একটা সরকারি স্কুলে চাকরি করতাম। আচ্ছা। সো ওই স্কুলে যদিও আমি পাউন্ডে বেতন পাচ্ছি, এন্ড হ্যাঁ ওভারঅল লাইফস্টাইল বা কোয়ালিটি অফ লাইফ ওইখানে ডিফারেন্সটা কি প্রাইমারিলি একটা ডেভেলপিং নেশনে একজন ক্লিনার কিন্তু হলিডেতে যেতে পারে না। কক্সবাজারে সে ফ্যামিলি নিয়ে কিন্তু হলিডে অ্যাফোর্ড করতে পারে না। আর বিদেশে মিনিমাম ওয়েজ থাকার কারণে, মিনিমাম ওয়েজটা ধরো 7 পাউন্ড, আমার সময় ছিল হয়তো 550, মানে প্রায় 500 টাকার সমান। তো একটা ক্লিনার সেভ করে কিন্তু তার ফ্যামিলিকে বছরে একবার হলিডেতে যেতে পারে বা স্যামন খেতে পারে। এইটা হলো ডিফারেন্স। হ্যাঁ, কিন্তু সরকারি পে স্কেলে নার্সদের পরে আমরা শিক্ষকরা সেকেন্ড লোয়েস্ট। হ্যাঁ, সব গভর্নমেন্ট জবের মধ্যে নার্স লোয়েস্ট, তারপরে টিচার। এটা জেনেও আমি সুইচ করছি বিকজ 16 বছর বয়সে জিশান জাকারিয়া ভাবতো যে আমি ক্লাস 10-এ রিসার্চ করছি, আমি গবেষণা করছি, নিজের একটা পেপার ধরতে পারো। হ্যাঁ, যে পৃথিবী জুড়ে তো তখন আপনি বাংলাদেশে আমি রিসার্চ করলাম, কারণ তখন আমার A levels এর সাবজেক্ট চুজ করতে হবে। তা আমি রিসার্চ করলাম যে কোন 22 বছর বয়সে কোন ইন্ডাস্ট্রিতে মানুষ সবচেয়ে বেশি টাকা কামায়। কারণ আমার দাদা চাকরিজীবী, আমার বাবা চাকরিজীবী, তো কখনো ব্যবসার প্রতি কোনো ঝোঁক ছিল না। আমি জানতাম যে আমিও চাকরিজীবী হব, তো কোন চাকরি 16 বছর বয়সে জিশান মনে করতো জীবনের টাকাই সব। এটা আমি জেনুইনলি মনে করতাম। টাকা কামাবো, বিলাসবহুল গাড়ি কিনবো, হ্যাঁ একটা BMW কেনার স্বপ্ন। আজ পর্যন্ত গাড়ি নেই বাইদে এখন। তা আমি দেখলাম ইনভেস্টমেন্ট ব্যাংকাররা সবচেয়ে বেশি টাকা কামায় 22 বছরে গড়ে পৃথিবী জুড়ে, যে কোনো দেশে। আর তারপরে ডেন্টিস্ট। এখন স্মরণ শক্তি খারাপ, বায়োলজি তো পড়তে পারবো না, ডেন্টিস্ট তো হইতে পারবো না, তাইলে ইনভেস্টমেন্ট ব্যাংকার। এইভাবে আমি ইকোনমিক্স, বিজনেস, ম্যাথস আর ICT নিলাম। এবং আমি তখন থেকে ডিসাইড করে রাখছি ইউনিভার্সিটিতে হয় ইকোনমিক্স, তাহলে ইকোনমিক্সের সাথে কম্বাইন করে কিছু একটা পড়বো। এই গবেষণা করে আমি আমার পড়াশোনা পুরো ওই দিকে নিয়ে গেলাম। আমার ডিগ্রি ছিল ডাবল মেজর ইকোনমিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। বিদেশে যদি কেউ অঙ্কের ডিগ্রি করে যে কোনো কোম্পানি লুফে নিবে। তো আমি এগুলো করে তারপরে আমি অনেক চেষ্টায় একটা, আমার আপু ছিল একজন ব্রিটিশ বাঙালি আপু আমাদের ফ্রেন্ড সার্কেলে, আপুর সাহায্যে আমি একটা ইন্টারভিউ পেলাম। গ্রান্ড থর্নটন, 5th লার্জেস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কনসালটেন্সি ফার্ম, ওইখানে আমি চান্স পেলাম। 6 মাস করলাম, করে এখন 16 বছরের জিশান তো আর নাই। হ্যাঁ, 20 সামথিং জিশান রিয়েলাইজ করলো আসলে টাকা আমার দরকার নেই। হ্যাঁ, মানে আমি টাকার ক্ষুধা বা টাকার প্রতি যে আকর্ষণ 16 বছর বয়সে ছিল, আমি মানুষ বদলায় না। সো আমি রিয়েলাইজ করলাম আসলে আমার নিজের ব্যাপারে ধারণা ভুল ছিল। আমার কথা হলো ডিরেক্ট ইম্প্যাক্ট হওয়া লাগবে। তার মানে এই না যে ব্যাংকাররা কোনো ইম্প্যাক্ট হয় না, ব্যাংকের থেকে আমরা লোন পাই, বাসা কিনতে পারি, চিকিৎসা করতে পারি, বাট ডিরেক্ট ইম্প্যাক্ট। তখন আমি
একটা টিচিং অ্যাসিস্ট্যান্ট জব করলাম 6 মাসের জন্য, কারণ এটা তো বিগ চেঞ্জ। তো ইন্ডাস্ট্রির একটা স্বাদ পাওয়ার জন্য এটা সবারই করা উচিত বিগ চেঞ্জের আগে। 6 মাসের জন্য টিচিং অ্যাসিস্ট্যান্ট হলাম, তারপরে দেখলাম আরে এটা তো মনে হয় আমি এনজয় করবো। তারপরে আমি আবার মাস্টার্স করলাম, টিচার ট্রেনিং এ ঢুকে গেলাম। আর বাই দ্য ওয়ে মাঝখানে আমার আরেকটা মাস্টার্স ছিল। আচ্ছা, এগুলো সব ইচ্ছা করে বলতেছি কারণ ইয়াং মানুষ অনেক তোমার পডকাস্ট দেখে, আমি আই এম শিওর এগুলো তাদেরকে হেল্প করবে। আমি আবার দরজা খোলায় বিশ্বাস করি, ওই যে রিস্ক কমাইতে হবে লাইফে। সো আমি মাস্টার্স করছি পুরোপুরি ডিফারেন্ট জিনিসে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে। তাহলে ইউএন, ওয়ার্ল্ড ব্যাংক, থিঙ্ক ট্যাঙ্ক এইসবের দরজা খুললাম। তাহলে ব্যাংকেরও দরজা খুললো, এগুলোও দরজা খুললো, যাতে আমার অপশনস আরো বেশি থাকে। এবং শেষমেশ টিচার হলাম। বাট টিচার হইলেন এবং আপনি লন্ডনেও টিচার হিসেবে কাজ করলেন, এরপর বাংলাদেশে ব্যাক করছেন। মানে বাংলাদেশে তো ইউজুয়ালি মানুষজন ব্যাক করতে চায় না, যে আবার বাংলাদেশে ব্যাক করলেন কেন? সত্যি কথা বলতে বাংলাদেশে ব্যাক করছি পুরোপুরি পার্সোনাল রিজন, এটা ব্যাক করেছি। আমি একমাত্র সন্তান, আর আমার মার বোন ম্যারো ক্যান্সার ধরা পড়েছিল। তো আমি শুরুতেই বাংলাদেশে চাকরি পাইনি, আমি ব্রুনাই দারুসালাম গিয়েছিলাম 2 বছরের জন্য। মা তখনও মোটামুটি আলহামদুলিল্লাহ শি ওয়াজ ডুইং ওকে, বাট আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে আলটিমেটলি দেশে ফেরত আসবো। আলহামদুলিল্লাহ 10 বছরেরও বেশি হয়ে গেছে, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো এইটাই মূল কারণ। বাট অফকোর্স দেশকে ফেরত দিতে পারলে ওয়াই নট, সেটার জন্য আমি অনেক কিছু করি। আজকে ভাই আমি আপনার কোনো ফর্মাল ইন্ট্রোডাকশন দেয় নাই। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ঠান্ডা লাগছে, অলমোস্ট আমরা 2 দিন বা 3 দিনের মতো রিশিডিউল করে ফাইনালি আজকে বসতে পারছি। থ্যাংক ইউ ফর কামিং। আর ইন্টারেস্টিং বিষয় আপনার ব্যাপারে আমার কিউরিয়াসিটি ধরেন অলমোস্ট যখন থেকে শিখতে আপনার প্রথম ভিডিও দেখলাম, আপনি জাহাজের উপরে দাঁড়ায় মানুষজনকে ম্যাথ, ফিজিক্স এই টাইপের জিনিসপত্র সেখানে স্টার্ট করলেন, এবং আমার মাথার ভিতরে সবার প্রথমে যে জিনিসটা আসছিল যে আপনি আপনার কথাবার্তার অ্যাকসেন্টের ভিতরে একটা ইংরেজি বিষয় অবশ্যই আছে, যেহেতু আপনি লম্বা সময় লন্ডনে থাকছেন। সো আমার কিউরিয়াসিটি ছিল যে এই মানুষ পুরোপুরি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের ছিল, ইংলিশে, কিন্তু বাংলাতে বাংলা মিডিয়ামের জিনিসপত্র এত সুন্দরভাবে এক্সপ্লেন করতেছে, মানে দ্যাট ওয়াজ বিগ শক প্রথমত। সো আপনি বাংলাদেশের টপ 2টা স্কুলে, প্রথমত আইএসডির নাম হয়তো বা অনেকেই জানে, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে বিগ নেম ইন দ্য ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়াম না, সব স্কুলে ইন্টারন্যাশনাল স্কুল। অ্যান্ড এখন আপনি আগা খান একাডেমিতে পড়ান। সো এই যে 2টা বড় স্কুলে পড়ালেন এবং পরবর্তীতে ইন বিটুইন আপনি বেসিক্যালি শিখতে কাজ করতেন এবং শিখতে কো ফাউন্ডার হিসেবে ছিলেন, এবং সেখান থেকে আপনি বের হয়ে আসলেন। তো সব মিলে বাংলাদেশের ওভারঅল এই যে এডুকেশন সিস্টেম অ্যান্ড এভরিথিং, আপনি মোর দেন 10 ইয়ার্স হবে যে আপনি এটার ভিতরে আছেন। সো আপনার আসলে ওভারঅল অবজারভেশনটা কি? ওকে, আপনি ইংলিশ মিডিয়াম দেখছেন, বাংলা মিডিয়ামে আপনি কাজ করছেন। ও হিন্দি মিডিয়াম। আমার বাবা আর্মিতে ছিলেন, 1 বছরের জন্য এলডিএমসি কোর্স করতে গিয়েছিলেন ইন্ডিয়াতে। আমি সেকেন্দারাবাদে ইন্ডিয়ান আর্মি স্কুলে পড়েছি, পুরোপুরি হিন্দিতে। সো আমি হিন্দি ইন্ডিয়ান সরকারি স্কুলেও 1 বছর, এবং আমি খালি ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমি বাংলাদেশে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট একদম বাংলা মিডিয়ামেও পড়ছি আমি। হ্যাঁ, আমার কোনো কিছু বাদ নাই। আর আমি 7টা স্কুলে পড়ছি বাংলাদেশে আমার বাবার পোস্টিং হওয়ার কারণে, মোস্টলি ইংলিশ মিডিয়াম, 1 বছর বাংলা মিডিয়াম, 1 বছর হিন্দি মিডিয়াম। আচ্ছা, সো এই এডুকেশন সিস্টেম নিয়ে আপনার ওভারঅল অবজারভেশন কি? বিং এ টিচার, হ্যাঁ, এটা একটা বড় উত্তর হবে। হ্যাঁ, প্লিজ। সো আমি সত্যি কথা বলতে একজন স্টুডেন্ট হিসাবে কিন্তু ইউ ক্যানট কম্পেয়ার, রাইট? আমি পড়েছি প্লে পেন, সেমস, শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল। আমি পড়েছি ওই ইন্ডিয়ার ওই সিস্টেমে, এবং পুরোপুরি হিন্দি লিখতে পড়তেও পারতাম। আচ্ছা, ভাষায় খুব ভালো, ওইটার উত্তর পরে বলছি। আমি তারপর আগা খানে সবচেয়ে বেশি পড়েছি, ক্লাস 6 থেকে 10। হ্যাঁ, সো সত্যি কথা বলতে যখন বিদেশে গিয়ে শিক্ষকতার প্রশিক্ষণ নিলাম, তখন বুঝলাম যে আসলে বিশাল একটা গ্যাপ আছে। আচ্ছা, মানে বাংলাদেশের টিচিং মেথডের ভিতরে, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আচ্ছা, ইট ডাজন্ট ম্যাটার বাংলাদেশ না ইন্ডিয়া না পাকিস্তান। আচ্ছা, খুবই সিম্পল, আমি কিছু উদাহরণ দেই তোমাকে। তুমি ওই দেশে পড়ছো, এবং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এই গ্যাপটাতে আমার ধারণা হচ্ছে ইংলিশ মিডিয়ামের টিচার হয়তো একটু বেটার পড়ায়। জাস্ট নো, দ্য অনলি ডিফারেন্স ইজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর কিছু না। আচ্ছা, দেয়ার ইজ নো আদার ডিফারেন্স।
ক্যালিবার মোটামুটি সেম। ওরকম আবার ক্যালিবার মোটামুটি সেম বলছি ফর মেজরিটি অফ দ্য টিচার্স। মাঝে মাঝে দুই একটা রত্ন পাওয়া যায়, এবং ঠিক যেমন একটা ইংলিশ মিডিয়ামেও একটা রত্ন টাইপ টিচার পাবা, ওরকম বাংলা মিডিয়াম। কারণ সবাই কিন্তু বলবে আমার এই স্যারটাকে আমি জীবনেও ভুলবো না। এটা কিন্তু কেউ 10টা স্যার বা মিসের ব্যাপারে বলে না, এটা একটা মিস বা একটা স্যারের ব্যাপারে কিন্তু বলে, বা দুইটা ম্যাক্সিমাম, রাইট? সো গ্যাপটা হচ্ছে এখানে, এই যে ফ্র্যাকশন ডিভাইডেড বাই ফ্র্যাকশন। আচ্ছা, ডান পাশকে উল্টাবা আর মাঝখানে ডিভাইডকে টাইমস বানাই দিবা। আচ্ছা, এটা করলে উত্তর সঠিক হবে। আচ্ছা, কেন কিন্তু উত্তর নেই। আমি a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড ইকুয়ালস c স্কোয়ার্ড, আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, এবং এটা করলে উত্তর পাবা, কিন্তু a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড ইকুয়ালস c স্কোয়ার্ড কেন মানে কেন এটাই এরকম হইল? হ্যাঁ, মানে কেন, why does it make sense? এই কেনর উত্তর তোমার টিচার তোমাকে ক্লাস 9 এ হয়তো পড়ছো পিথাগোরাসের উপপাদ্য, তোমার টিচার তোমাকে কেনটা দেখাইছে? না। আমার টিচারও কিন্তু, and by the way I'm not taking away anything from my teachers. আমি আজকে যেখানে আছি আমার বাবা মা এবং আমার টিচারদের অবদান সবচেয়ে বেশি অবশ্যই, এবং তারা অ্যামেজিং, বিকজ তাদের তো 90s এর রিসোর্স ছিল না। আজকাল একটা টিচারে কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট যাওয়া লাগে না, সে ইউটিউব থেকেই অনেক কিছু নিজেকে একটা মোটামুটি সেমি মাস্টার্স করে ফেলতে পারবে ইউটিউব দেখে, রাইট? তো বিদেশে যখন গেলাম টিচার ট্রেনিং এ আমাদেরকে রীতিমতো দেখানো হয় কি করতে হবে। আর আমি এ লেভেলস তো ক্লাস 11-12 তো লন্ডনে, ওইখানে গিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস c স্কোয়ার, ওইখানে গিয়ে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3 পাশে মিস ক্যাথি ফ্রাই, আমার অনেকের মনে আছে এখনো, মিস স্কোয়ার বসালেন। স্কোয়ার বসায় ওগুলায় বালু ভরলেন, পানি ভরলেন, হোয়াটএভার অ্যাট্রাকটিভ বানাইলেন, দেখাইলেন যে এই দুইটা এরিয়া অ্যাড করলে হাইপোটেনিউসের এরিয়ার সাথে অ্যাড হয়। দেখো আমি কিন্তু অলরেডি আমার ইন্টারেস্ট বেড়ে গেছে, রাইট, এটা দেখে। আর বাংলাদেশে কি করছেন স্যার? a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড ইকুয়াল c স্কোয়ার্ড। তোমরা তো জানোই স্কোয়ার বাদ দিলে উল্টা পাশে গেলে কি হবে, 137 নাম্বার পেজে যাও, এই 10টা অঙ্ক করো, শেষ। দিস ইজ দ্য বিগেস্ট গ্যাপ আমি মনে করি। শিখো যখন শুরু করব, এটা খুবই রেলেভেন্ট। আমি শাহির তো আমার লন্ডন থেকে আমরা ফ্রেন্ডস, আমি দেশে, ও তখন লন্ডনে। আমি বলছিলাম যে একটা শর্ত আছে, খালি এসএসসি ম্যাথস খেয়াল করবার। প্রথম বছর কিন্তু এসএসসি ম্যাথস ছাড়া কোনো কোর্স ছিল না শিখতে। আমি বলছি খালি এটা দিয়ে শুরু করব, কারণ আমার এই দেশের মানুষকে নিয়ে আমার ট্রেনিং তো বিদেশে, আর বাংলাদেশে অফিসিয়াল টিচার ট্রেনিং তো রিসেন্টলি গভর্নমেন্ট ম্যান্ডেট করেছে, প্রাইমারি স্কুলে টিচার ট্রেনিং হচ্ছে। আর প্রাইভেট সেক্টর কিন্তু পুরোপুরি কোনো রেগুলেশন নাই, রাইট? ইউ ডোন্ট নিড এনি ট্রেনিং, রাইট? You have a degree, you have a job. Right. শেষ। এবং বিশেষ করে টিচার কারা হয়, এখানে কিন্তু একটা হার্ড রিয়ালিটি আছে। যারা বিভিন্ন অনেক জায়গায় চেষ্টা করছে, করে হয় নাই, তখন সে লাস্ট অপশন হিসেবে চিন্তা করে আমি যেহেতু পড়াইতে পারি, সো দিস ইজ দ্য অপশন। বাট ওটা আই থিংক 90s 2000s এ বেশি, রাইট? মানে ইভেন আপনার 2010 অনওয়ার্ডস এটার পরিমাণ কমেছে। গভর্নমেন্ট স্কুলগুলোতে কিন্তু এই টাইপের ঘটনা একটু বেশি হয়। ওকে, বিকজ ইংলিশ মিডিয়ামে হয়তো একটু ডিফারেন্ট, স্যালারি নট ব্যাড, সো এর জন্য লাস্ট অপশন হিসেবে মানুষ চিন্তা করে না। আর প্লাস ইংলিশ মিডিয়াম স্কুলে ঢুকতে পারলে, একটা স্কুলের নাম সিভিতে থাকলে তোমার প্রাইভেট স্টুডেন্ট পাওয়া যায় অনেক, এর জন্য মানুষ চাকরিটা আরো ভালো স্কুলে করতে চায়। তো আমি শাহিরকে বললাম খালি একটা কোর্স করব। বিশ্বাস করো, আমি আমার বাবা ঝিনাইদহ ক্যাডেট কলেজের, আমার বাবা ক্যাডেট কলেজ তো হচ্ছে তার একদম ক্রিম, 60 জন নেয় মনে হয় একটা ক্যাডেট কলেজ তখন। ব্রিটিশ ইংলিশ টিচার ছিল আমার বাবার, আচ্ছা, ওই সময়। আমি আমার বাবার স্মরণ শক্তি ফাটাফাটি, আমি গেলাম, আমি বললাম তখন শিখো, মাত্র শুরু করবো, এগ্রিমেন্ট হয়েছে যে আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমি গিয়ে একটু আমার বাবাকে দেখালাম, বাবুজি এরকম একটা শুরু করবো শাহিরের সাথে ইনশাল্লাহ, আমি জাস্ট একটু কিউরিয়াস, তোমাকে একটু দেখাই। এই হইলো কারেন্ট এসএসসি টেবল অফ কন্টেন্টস। আচ্ছা, আমার বাবার বয়স এখন 70, ওকে, তাকে যখন এটা দেখাইছি তার বয়স মনে হয়েছিল 66 আনুমানিক। আচ্ছা, সে এসএসসি দিয়েছে 16 বছর বয়সে, তার মানে 50 বছর আগের জিনিস আমি তাকে রিমেম্বার করে আমাকে বলতেছি। কত পার্সেন্ট সেম টপিক ছিল তোমার সময় বলো তো? ইউ নো হোয়াট হি সেড? 70%। 70%। আচ্ছা, 50 বছর আগের কারিকুলামের 70% টেবল অফ কন্টেন্টস কি এখন থাকা উচিত? না, অ্যাবসলিউটলি নট। দিস ইজ দ্য বিগ, আমার বিশ্বাস করা মানে মনটা জাস্ট ভেঙে গেছে। আচ্ছা, কারণ আমি এই দেশকে ভালোবাসি, এই দেশ আমার মাতৃভূমি, আমি দেশে ফেরত আসছি, আমার টিচার ট্রেনিং এ কিছু একটা করার স্বপ্ন ছিল, ওটা দেখলাম অলরেডি একজন করছে, সো আমি তাদেরকে ভলান্টিয়ার হিসেবে জয়েন করে ফেললাম। আলোকিত টিচার্স, ওইটার ফাউন্ডারও আমার স্কুলের আগা খানেরই
অ্যালুমনাই, আমার থেকে 2 বছর জুনিয়র। একটা বিয়েতে দেখা হয়ে আমি বললাম, 6 বছর ধরে করছো, সরকার থেকে 5টা পাইলট স্কুল পেয়েছে, প্রাইভেট এবং পাবলিক টিচারদের ট্রেনিং করছে। আমি বললাম, কালকে থেকে তোমার যা লাগে আমার থেকে আমি আসি, এন্ড আমাকে কখনো কোনো পয়সা দেওয়া লাগবে না। এবং জোর করেও আমি আজ পর্যন্ত নেই, কারণ আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ডিফারেন্স আনবো দেশে। আমি তখন শাহিরকে বললাম যে এই অবস্থা, আমি একটু ঘাটায় দেখলাম, আমি মনে করি আমাদের উই নিড টু মেক ইট ডিফারেন্ট। আর আমি বললাম যে বাকি সবাই কি করে, আমি তো দেখেই আসতেছি দেশে ল্যান্ড করার পর থেকে। তখন নাম না নেই কোনো, বাট অনেক এডটেক ছিল তখন অলরেডি। এইভাবে আমার ইন্টারেস্ট শাহির বলার পরে জেগে আমি বইটা যখন খুললাম, এখন শিখছি তো সারা জীবন ইংলিশে। এইটা আমার স্টুডেন্টরা যারা শিখতে ছিল এরা কখনো জানে না, আমার কিন্তু অলমোস্ট 1 থেকে 1.5 বছর লাগছে বাংলায় নিজেকে অঙ্ক শিখাইতে, কারণ আমার জন্য একটা পুরো নতুন ভাষার মতো। হ্যাঁ, আমি আমার কোনো ইংলিশ এখানে স্টুডেন্টকে তুমি একটু ইকুয়েশন জিনিসটা, তুমি ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, ওয়ান আননোন, তুমি ওদেরকে ট্রান্সলেট করতে বলো, দে উইল হ্যাভ নো আইডিয়া। এটা যে এক চলক বিশিষ্ট সমীকরণ, এটা ওদের কাছে মনে হবে তুমি আরবি বলতেছো। আমার জন্য সেম ছিল, আই হ্যাড নো আইডিয়া যে থিওরেমের বাংলা, আমি থিওরেমের বাংলাও জানতাম না, যেটা উপপাদ্য। আই ডিড নট নো, আমি কিছুই জানতাম না। আমি 1.5 বছর বসে নিজেকে রীতিমতো নতুন একটা ভাষায়, কারণ ম্যাথসের টিচার কিন্তু আমি শিখতে অরিজিনালি, প্রত্যেকটা অ্যানিমেটেড ভিডিওতে আমি। এইখানে ভাই একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, ধরেন আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, যখন আমি হঠাৎ করে ইউনিভার্সিটিতে গেলাম তখন আমার জন্য এটা একটা শকের মতো ছিল, কারণ এটা নিয়েও কথা কমেন্ট আছে। কারণ হচ্ছে সারা বছর বাংলাতে পড়ছি, হঠাৎ করে সব হচ্ছে কষ্ট হয়, রাইট? হ্যাঁ, আমি তো বুঝতে পারি না, সবাই বলছে কষ্ট হয়। হ্যাঁ, এটা তো আমি তো ধরতেই পারতাম না। আমি প্রথম দিকে আমি দেখলাম যে আসলে ম্যাথটা তো সেমই, কনসেপ্টটা সেমই, কিন্তু শুধু টার্মিনোলজি গুলো ইংলিশের কারণে আমি বুঝি না। প্রত্যেকটা স্টুডেন্টের যারা বাংলা মিডিয়াম থেকে গিয়ে ইউনিভার্সিটিতে যায়, তাদের মোটামুটি মিনি ডিগ্রি করা লাগে আলাদা। হ্যাঁ, এবং ইংলিশ মিডিয়ামে যারা থাকে ওরা দেখতাম যে ম্যাথ, ফিজিক্স সবকিছু মানে বাংলা মিডিয়ামের থেকে মাছ ফাস্টার ওয়েতে জিনিসপত্র ক্যাপচার করতে পারতো। সো মানে এই যে একটা ডিফারেন্স আর কি, প্লিজ। তুমি বাংলা মিডিয়াম এসএসসি করেছো, কয়টা উপপাদ্য বলো তো 9-10 এর বইয়ে? আমি তো ভুলে গেছি এখন। আনুমানিক কয়টা হইতে পারে, আমি এক্স্যাক্টলি ধরো বৃত্ততে তো সাধারণত 7-8টা শেখানো হয়। আচ্ছা, বৃত্ত জ্যামিতির মধ্যে বেশ কয়েকটা থাকে, সম্পাদ্যগুলো থাকে, হ্যাঁ বলেই দিই তোমাকে তাহলে। 38টা উপপাদ্য প্রমাণ সহ, আচ্ছা, এবং প্রায় 16 বা 17টা সম্পাদ্য। আচ্ছা, এইটা আরেকটা ফ্ল। কেন? There is general maths এবং higher maths. Right. Higher maths দেখো, end of the day আজকে ঝঙ্কর ভাই, তুমি, তোমার মতো মানুষ, তোমরা প্রোগ্রামিং হিরোতে আছো, তোমার মতো মানুষের জন্য এই লেভেলের পড়াশোনা মেক সেন্স। বিকজ তুমি হয় ম্যাথসের লেকচারার হইতা, বা ইঞ্জিনিয়ারিং লেকচারার হইতা, বা তুমি ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকতা, বা তুমি প্রোগ্রামিং করতা। তোমার ছোটবেলায় থেকেই ভালো মতন অঙ্ক শিখতে হবে, রাইট? বাট বাকি দুনিয়া এই 38টা উপপাদ্য দিয়ে আমি কি করব? আমার কোনো কাজে আসবে না, অ্যাবসলিউটলি নট। আমি কিন্তু জাস্ট এই দর্শকের উদ্দেশ্যে বলে রাখি, আমি কিন্তু আমার এসএসসিতে আমি মোস্ট অফ দ্য টাইম 95%-এর উপরে মার্ক পাইছি, এবং এসএসসি পর্যন্ত আমি কিন্তু ম্যাথ আমার এত ভালো লাগতো যে আমি ধরেন ম্যাথ অলমোস্ট আমার মুখস্থ ছিল। বাট দ্য প্রবলেম ইজ আমার কাছে সামহাউ উইথ ডিউ রেসপেক্ট অ্যাট সার্টেন টাইম আমার কাছে মনে হয়েছে যে একাডেমিক পড়াশোনা অ্যান্ড এভরিথিং মনে হয় সামহাউ মানে প্র্যাকটিক্যাল ইউজ কেসটা তো একটু কম, এবং সব মিলে পুরো জিনিসটা আসলে একটু রিয়েল ওয়ার্ল্ডের সাথেও বেশ ভালো গ্যাপ আছে। ইউনিভার্সিটির কিছু ম্যাথ অ্যান্ড এভরিথিং আছে যেগুলো হয়তো বা পরবর্তীতে মাঝে মাঝে এটা কাইন্ড অফ যে ব্রেইন গেমের মতো বা ব্রেইনকে জিম করানোর মতো হয়। বাট এসএসসি এইচএসসিতে যেগুলো থাকে ওইগুলো সামহাউ মানে যেই লেভেলে, যেমন এই যে উপপাদ্য সম্পদ কিন্তু মুখস্থ করতে হবে, ঝাড়া মুখস্থ ছিল, পয়েন্টলেস। কিন্তু ঝাড়া মুখস্থ করা ইজ কমপ্লিটলি পয়েন্টলেস। আচ্ছা, কারণ বৃত্তর উপপাদ্যগুলোও কিন্তু প্রমাণ করতে হয় অন্য উপপাদ্যগুলো ব্যবহার করে। রাইট। সো তুমি যদি ভালো মতো না বুঝো, বুঝে করা মানে তুমি সারা জীবনে ভুলবা না। মুখস্থ করা তুমি এখন 38টা প্রমাণ করতে দিই, তুমি 5টাও করতে পারবে না। যে 95% পাওয়া সেও 5টাও করতে পারবে না। কিন্তু তুমি যদি পুরোপুরি জিনিসটা বুঝে করতা, 38টার মধ্যে এখনো তুমি হয়তো 10টা করতে পারবা। দিস ইজ দ্য ডিফারেন্স, রাইট? এবং 2016 সালে অবশ্য শুরু হয়েছে সরকার এইটার জন্য। আই ওয়াজ লাইক আলহামদুলিল্লাহ। বিদেশে ছিলাম তখন ব্রুনাইয়ে, যখন আমি শুনলাম যে রিয়েল লাইফ
কোয়েশ্চেন্স, ইংলিশে আমরা বলি রিয়েল লাইফ প্রবলেম, আর বাংলায় বলা হয় শব্দটা কি মাথা থেকে চলে গেল, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল যখন আমি শুনলাম, কারণ দেশে কাজিন টাজিনরা ছিল, আমার বড় বোন ইকোনমিক্সে পড়েছে, আই ওয়াজ কানেক্টেড, সো এই সৃজনশীলের ব্যাপারে শুনে আমার বুকটা ভরে গেল। আই ওয়াজ লাইক আলহামদুলিল্লাহ, গভর্নমেন্ট এর থেকে ফ্যান্টাস্টিক কাজ মনে হয় গত 20-30 বছরে হয় নাই। সো বাট তারপরেও যেটা এক্স্যাক্টলি যেটা বললা যে এই রিয়েল লাইফে কানেকশন ইজ কম। সো ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাদের এন্টায়ার এডুকেশন সিস্টেম ইজ ভেরি মাচ মেমোরি বেসড। আচ্ছা, দিস ইজ দ্য প্রাইমারি প্রবলেম। আচ্ছা, এটি কি ভাই আপনি ধরেন ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের কনটেক্সটে যদি বুঝাইতে চান, ইনফ্যাক্ট আপনি তো এখনো আগা খান একাডেমিতে পড়ান, সো সেখান থেকে যদি আপনি বলেন বাংলা মিডিয়ামে যেভাবে আমাদেরকে পড়ানো হয় বা এডুকেশন সিস্টেমটা যেভাবে ডিজাইন করা, এটি কি সামহাও আমাদের চিন্তা ভাবনার জগৎটাকে কি একটু ন্যারো করে ফেলে, আর ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা কি আর একটু বেটার অপরচুনিটি বা বেটার প্রসেসের ভিতর দিয়ে যায় কিনা? এটা টিচারের উপর নির্ভর করে। কিরকম? মানে ইংলিশ মিডিয়ামে কি মানুষজন মুখস্থ করে যেতে পারবে, কারণ ইংলিশ মিডিয়ামে কিন্তু ও লেভেল এটা এখন ডিসকাশন হচ্ছে আমার সময়কার, এখন বদলে গেছে অনেক। ইংলিশ মিডিয়াম মেইনলি ছিল ও লেভেল। আমাদের সময়েও কিন্তু মানে ডিপ লেভেলে পড়াশোনা করতে হতো হ্যাঁ, রিয়েল লাইফ কোয়েশ্চেন তখন ছিল, বাংলা মিডিয়াম থেকে অনেক বেশি ছিল, বাট তারপরও টিচাররা কিন্তু অনেকটাই এই যে a² + b² = c² মুখস্থ করো, যেমন a + b ফুল ব্র্যাকেটে স্কোয়ার্ড হচ্ছে a² + 2ab + b²। আমি কিন্তু মুখস্থ বললাম, এটা তো মানে মুখস্থ হয়ে গেছে আর কি, মুখস্থ। আমার স্যার আমাকে a + b 2বার লিখে মাল্টিপ্লাই করা না দেখায়, আমাকে কিন্তু আগে a² + 2ab + b² দেখাইছে। এটা কিন্তু একটা হিউজ মিস্টেক। ইউ শুড নট ডু দিস টু আ চাইল্ড। আচ্ছা, কারণ আমাকে বলা উচিত, আমাকে সিম্পলি দেওয়া উচিত 3 বাইরে দিলাম, ভিতরে একটা a + b দিলাম, ব্র্যাকেটের সবকিছু ভিতরে বাইরের জিনিসের সাথে সব গুণ হয়, সিম্পল ভাষায় লেমন্স টার্মসে বলছি। তাহলে কি হবে? 3a + 3b। আগে এটা দেখানো উচিত, তারপরে 2টা ব্র্যাকেট দিয়ে বলা উচিত যে এখন দুইটার সাথে গুণ হবে, করো তো দেখি কি হয়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ মিডিয়াম, যেটা হওয়ার কথা, ইংলিশ মিডিয়াম আর হয়তো বাংলা মিডিয়াম, যেখানে আমি গুণ দিয়ে দেখবো আমি তো 2টা ab পাচ্ছি। সো আমি যদি অ্যালজেব্রার সিম্পল কনসেপ্টগুলো আমি জেনে থাকি, 2টা ab হবে 2ab, এটা তো আমার জানার কথা। তাইলে কিন্তু জিনিসটা আমি পুরোপুরি লিখে বের করলাম, অ্যাজ অপোজ টু স্যার আমাকে জাস্ট একটা লিস্ট, আমাকে রীতিমতো লিস্ট দিয়ে দিছে। এটা তো মানে ওয়ার্স্ট ওয়ে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, ধরেন আমাদের বাংলা মিডিয়ামে সবচেয়ে, এটা মনে হয় ইংলিশ মিডিয়ামে আছে, সাজেশন, তারপরে এই যে মানে বইয়ের একটা শর্ট ভার্সন, মানে শর্ট ভার্সন। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? মানে এই যে চিট শীট, এটা সেটা মুখস্থবিদ্যা, মানে মুখস্থবিদ্যা। আমি যদি শীট পড়ে পুরো জিনিসটা হয়ে যায়, তাহলে এত বড় বই রাখার তো কোনো প্রয়োজন নাই টেকনিক্যালি। আমি যখন প্রথম থেকে শুরু করলাম শিখতে, ওরা আমার ছোট ভাইয়ের মতো হয়ে গেছে কয়েকজন, যারা একদম শুরু থেকে, বললাম না আমার বাপ মার ডাইনিং টেবিলে বসে আমরা স্ক্রিপ্ট লিখতাম, অ্যানিমেশন স্ক্রিপ্ট। সো আই এম শিওর ওরা মাইন্ড করবে না। এবং এই জিনিসটা কর্মসংস্থায় ঢুকলে বোঝা যায় যে সবকিছু মুখস্থবিদ্যা হওয়ার কারণে যখন প্রবলেমস ফেস করতো, অপারেশনাল বা হোয়াট এভার, আমার রুমে এমপ্লয়িজ ইউজ টু কাম, ভাইয়া এই সমস্যা হয়েছে, আমি সবসময় কি বলতাম? আমি বললাম সমস্যা হয়েছে বুঝলাম, তো সমাধান কি কি? মানে খালি এটুকু বলতাম, তুমি সমাধানগুলো একটু চিন্তা করে আসো। মনে মনে আমি কি ভাবতাম জানো? মনে মনে আমি ভাবতাম, একটা মানুষকে কিন্তু স্যালারি দেওয়া হয় না আমাকে এসে সমস্যা বলতে, তোমাকে স্যালারি দেওয়া হচ্ছে যে সমস্যার কি কি সমাধান সম্ভব, 2-3টা অপশন তুমি নিয়ে আসবা, আর তারপরে বলবা ভাই কোনটা করলে ভালো হয়। বুঝতে পারছি ডিফারেন্সটা? ইফ ইউ জাস্ট ব্রিং মি দ্য প্রবলেম, তাহলে তোমাকে আমি বেতন দিচ্ছি কেন? এই পুরো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এই কারণে, আমিও যেহেতু এই শুধুমাত্র প্রোগ্রামিং হিরো না, ব্যান্ড স্টেশনে যখন কাজ করছি বা ইন জেনারেল, এইটা কাইন্ড অফ আমাদের একটা থট প্রসেসের মতো দাঁড়াই গেছে। আমরা সমস্যাটাকে আরেকজনের কাঁধে বা আরেকজনের উপরে চাপাই দিয়েই মনে করি যে এখানে আমার কাজটা শেষ হয়ে গেল। মানে আমরা অ্যাজ এ নেশন, কিন্তু আপনি দেখবেন এটা শুধু কর্মক্ষেত্রে না, আমাদের ডেইলি লাইফের ভিতরে মানুষজন কি করে যে কিভাবে রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করা যায়, প্রবলেম সলভ না করা কিন্তু রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করার মতো একটা জিনিস। কারেক্ট। সো মানুষজন কি করে, মানুষজন ধরেন একটা প্রবলেমের ভিতরে পড়ে এবং সে
ইমিডিয়েটলি সে যদি বুঝে যে এটা এই প্রবলেমটা আমি এর আগে কখনো সলভ করিনি, এটা আমার চোখে এর আগে কখনো পড়ে নাই, সে ডিসিশন কনক্লুড করে ফেলে এটা মনে হয় আমি সলভ করতে পারবো না। এইটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। তুমি যদি খেয়াল করো গ্রামের মানুষ, আমি মনে করি অন্তত আমরা যারা শহরে বসবাস করে বড় হয়েছি তাদের থেকে দে আর বেটার এই প্রসঙ্গে। কেন? কারণ শহরে আনলেস ইউ আর ভেরি পুয়ার, একদম লোয়ার মিডল ক্লাস লেভেলেও কিন্তু একজন ছুটা আসেন সব কাজ করে দেয়। বাঙালি বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাচ্চারা কিন্তু জেনারেলি শহর এবং সাবার্বস আমরা নিজের কাজ কিন্তু নিজে করি না, কারণ আমাদের একটাই কাজ, কি? পড়াশোনা। আমাদের কোনো কাজ নাই। আমরা নিজের বিছানাটাও করি না, আমরা থালা বাসন ধুই না, আমরা যে খানা খেলাম নিজের প্লেটটাও ধুই না। কিন্তু গ্রামে কিন্তু ওরা সবাই নিজের কাজ নিজে করে। হ্যাঁ, এবং ওরা কিন্তু সকালবেলা মানে সবার আগে ঘুম থেকে উঠে রাতে রাইট টাইমে ঘুমাইতে যায়, রাইট? সো ওদের অর্গানাইজেশনাল স্কিল অটোমেটিক্যালি বেটার হওয়ার কথা, এটাই স্বাভাবিক। বিকজ তারা সেলফ সাস্টেনেন্স যেটাকে বলে, নিজের জীবিকার জন্য, ওটাতে দে হ্যাড টু বি মোর অ্যাক্টিভ বিকজ দে কুড নট অ্যাফোর্ড হেল্প, যে ছুটে আসবে একজন বা একটা বুয়া যে বাসায় থাকে। এটা আরেকটা কারণ। এবং এই কারণেই ওই যে বললাম, তুমি যে কারণটা বললাম, এটাও একটা কারণ। কারণ আমি এখন একটা বাসায় বড় হয়েছি যেখানে আমি পড়াশোনা ছাড়া আমাকে আমার পানিটাও হয়তো ঢেলে দিছে কেউ। হ্যাঁ, আসলেই। কিন্তু তুমি সারা জীবন নিজের পানি ঢেলে খাইছো? আমি অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত তো খাই নাই আর কি। এই তো, তাহলে দেয়ার ইউ গো। এন্ড আমরা হ্যাবিট বিল্ড করি সবচেয়ে বেশি কখন? বাচ্চাকালে। এবং আমি একটা জাস্ট ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। আমার ছোট ভাই এইবার ক্লাস 7-এ উঠছে। তো আমার আম্মু ধরেন সবসময় বলতে থাকে যে ও মুরগির গোশত ছাড়া কোনো কিছু খায় না। তো এটা যখন আমাকে বারবার বলে, আমি প্রায় সময় একটু বিরক্ত হয়ে বলি, তাহলে বাসায় রান্নাবান্না বন্ধ করে দাও। তুমি যদি বাসায় রান্নাবান্না বন্ধ করে দাও তাহলে ও এমনিতেই খাবে। ও তো জানে যে ও যদি না খায় ওকে মুরগির গোশতই দেওয়া হবে। সো ন্যাচারালি ও কিন্তু কিছুই খাচ্ছে না। এবং এটা যে ওর জন্য কি পরিমাণ ক্ষতিকর একটা জিনিস হচ্ছে, এটা কিন্তু আমার আব্বু আম্মুও বুঝতে পারতেছে না। এবং এটা শুধুমাত্র আমার বাসার ঘটনা না, এটা কিন্তু পুরো বাংলাদেশ, দ্যাট ইজ দ্য বাংলাদেশ। এবং আমিও এইভাবে বড় হয়েছি। বাট সাডেনলি যখন আমি এসএসসির পরে বাসার বাইরে বের হইলাম আমার কলেজের জন্য, তখন আমি বুঝতে পারলাম পৃথিবীটা কত কঠিন এবং পৃথিবীটা কত ব্রুটাল। এবং আমি ঢাকাতে প্রথমবার যখন মেসে থাকলাম, আমি নরডেমের জন্য, এবং আমার কিন্তু জন্ডিস হইল। এবং খাবার দাবার আমি কোনোভাবেই আমার সাথে ফিট ইন হয় না, অ্যাবজর্ভ হয় না। এবং তারপরে আমার আব্বা মা যেটা করলো যে আমার আম্মুও ঢাকা চলে আসলো। আমি যখন 6 মাসের ভিতরে অসুস্থ হয়ে আমার রেজাল্ট খারাপ হইলো, এভরিথিং মানে খুবই বাজে অবস্থা, তখন চিন্তা করলো যে না, ঢাকা চলে আসতে হবে। এবং তারপরে আলটিমেটলি যে সমস্যাটা হলো, আমি কিন্তু জন্ডিস হয়েছে সেটা ঠিক আছে, মানে এই সাপোর্ট তো দরকার। না, জন্ডিস হলে তখন তো আমি ধরেন বাড়িতে যেয়েছিলাম, সো অলরেডি রিকভার করে ফেলছি। তারপরে যখন দেখলো যে না, আমার রেজাল্টের উপরে ইম্প্যাক্ট আসতেছে, কারণ খাওয়া দাওয়া সব, কারণ আমি তো জানি না পুরো পৃথিবী কিভাবে চলে। আমি জানি না সকালবেলা কিভাবে ঘুম থেকে উঠতে হয়, রাতের বেলা কখন ঘুমাইতে যাইতে হবে, কারণ পুরোটা লাইফ এই যে 10টা বছর বা 11টা বছর আমাকে তো খালি পড়াশোনা এবং একটা বাইন্ডিংস এর ভিতরে রাখা হয়েছে। আমি কখন ঘুমাইতে যাবো এটাও আমার আব্বা মা ডিসাইড করছে, কখন উঠবো, সকালে ব্রাশ করবো না কি করবো না, রাতে ব্রাশ করবো কি করবো না, সেটাও আব্বা মা ডিসাইড করে। তো তার মানে আমার পুরো লাইফটা কিন্তু জিনিসটা কিন্তু খারাপ না। অবশ্যই আব্বা মা তার দিক থেকে চিন্তা ভাবনা করে করছে যে না, এটাই মনে হয় বাচ্চার জন্য বেস্ট জিনিস। বাট আলটিমেটলি তো এটা, এই যে এই চিন্তা ভাবনা নিয়ে আপনার মতামত কি? এবং বাংলাদেশের এটা মানুষকে লাইফ লং ইম্প্যাক্ট করে। আপনি এই যে বাংলাদেশের টপ স্কুলে যখন পড়ান, ওখানেও কি সিমিলার টাইপের জিনিসপত্র? ও মাই গড, এখানে পাবলিকলি কতটুকু বলতে পারবো? সো আমাকে আমার বাবা অনেকটা একটা সৈনিকের মতো বড় করছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য যে আমি কি খুশি। আচ্ছা, আমি আমার আপনার আউটফিট, আপনার চলাফেরা দেখে গেছে। আমার কোনো কাজিন এভাবে বড় হয়নি, একটা কাজিনও না। আমার 10:30টায় লাইট বন্ধ, 10:30টায় বন্ধ মানে বন্ধ। আচ্ছা, সো আমার রুটিন ছিল একদম ফিক্সড। বিকালবেলা ক্রিকেট খেলতাম, হ্যাঁ একদম। মাগরিবের আজান দাও মানে দৌড় দিয়ে বাসায় আসো, রেডি হয়ে বাবার সাথে নামাজে দাঁড়াতে, হ্যাঁ আসরের পরে খেলতে যাবা, মাগরিবের আগে ফেরত আসবা, একদম মানে রেজিমেন্টেড পুরা। এটা একটা মজার স্টোরি আমি বলি। আমি একদিন ক্লাস 8-এ পড়ি, তখন দাঁত মাজতেছি। তো আমার রুমে ঢুকে সোজা গেলে আমার বাথরুমের দরজা, তো লাইট জ্বলতেছে, আমি খেয়াল করিনি 10:29 বেজে গেছে। আমি দাঁত মাজতেছি, আমার বাবা ঢুকে সোজা এসে আমার বাথরুমে আমার বেসিনের পাশে দাঁড়ানো। তো আমি তো দাঁত মাজতেছি, আমি চোখের কোণা দিয়ে তাকাইলাম, ওয়েট করতেছি যে কিছু একটা হয়তো বলবে। কিচ্ছু বলতেছে না, জাস্ট দাঁড়ায় আছে। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে সে তার ঘড়ির দিকে তাকায় আছে।
মানে সে দেখতেছে কখন 10:30 বাজে, 10:30 বাজছে, জাস্ট 10:30 বাজছে, সে লাইটটা বন্ধ করলো, আমার রুমের লাইটটা বন্ধ করলো, চলে গেল, ঘুটঘুটে অন্ধকার, দরজাও ভিড়াই দিচ্ছে। আমি আমার বাবাকে এত ভয় পেতাম যে আমি অন্ধকারের মধ্যে, বিশেষ করো মানে কিরকম অন্ধকার, আমি নিজের হাত দেখতে পাচ্ছি না, আমি এরকম করে কোনো মতে মুখ টুক ধুয়ে কুলি করে যাতে বাড়ি না খায় পা কোথাও, এভাবে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এই ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট। বাট তারপরেও এই প্রায় 40 হয়ে যাচ্ছে এখন, বোর্ড থেকে ঝাড়ি খাই কি নিয়ে সবচেয়ে বেশি, যে বাসায় এসে যখন মোজাটা খুলি, মোজাটা যেখানে রাখার দরকার ওইখানে 50% অফ দ্য টাইম আমার রাখা হয় না। আমি বললাম না, এটা মানুষকে লাইফ লং এফেক্ট করে। এবং এটা আমাদের বাবা মার দোষ না, তারা আমাদেরকে ভালোবাসে, তারা চায় আমরা পড়াশোনায় ফোকাস করব, হেলথ ঠিক আছে বাস ওকে এখন পড়াশোনায় ফোকাস। কিন্তু আমি মনে করি এদিক দিয়ে আবার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে যদি তুমি বের হও, বিদেশের বাচ্চারা তারা কিন্তু মানে এভরিথিং তারা নিজেরা করে, বিকজ কাজের মানুষের কনসেপ্টই নাই, সবকিছু নিজেরটা নিজে, এভরিথিং নিজে। মানে তাহলে আসলে, এবং এটা তুমি অটোমেটিক্যালি কর্মসংস্থানে গিয়ে তুমি কত হার্ড ওয়ার্কিং, তুমি কত অর্গানাইজড, অফকোর্স ইট উইল ট্রান্সলেট। রাইট, দিস ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স আই থিঙ্ক। তাহলে পড়াশোনা জিনিসটা কি, বা একাডেমিক এই যে পুরো লাইফটা একটা বাচ্চার জন্য আসলে কেমন হইলে আইডিয়াল হইতে পারে বলে আপনার মনে হয়? এই যে যেটা বললাম, এখন বিদেশে গিয়ে যেটা দেখলাম যে অঙ্ক কত মজা করে যে শিখানো যায়, এইটা যদি আমরা করতে পারি। আপনি যখন শিখতে পড়ালেন তখন কিন্তু একটা জিনিস নোটিস করছেন যে দেশের একটা মেজরিটি স্টুডেন্ট এটা স্বীকার করুক বা না করুক, আমাদের প্রচুর পরিমাণে A+ বাড়ছে, বাট স্টুডেন্ট কিন্তু বই খাতার মধ্যে নাই, স্টুডেন্ট কিন্তু বই খাতা থেকে সরে গেছে, স্টুডেন্ট এখন সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকে গেছে। এবং অনলাইন এডটেক বা যেটার কথা বলেন, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি যদি ওকে ফোন দিয়ে অ্যাপ দিয়ে বসায় দেন যে ভাই এটার মধ্যে বসে তুমি এখন পড়াশোনার ভিডিও দেখো, মোস্ট লাইকলি 10 to 15 মিনিটসের ভিতরে হি উইল গেট 2 or 3 নোটিফিকেশনস অ্যান্ড হি উইল জাস্ট ক্লোজ দ্যাট অ্যাপ অ্যান্ড গো টু দ্য সোশ্যাল মিডিয়া। সো দ্যাটস দ্য রিয়েলিটি। সো এই রিয়েলিটিতে আপনার কি মনে হয় যে পড়াশোনা কি আমাদের কন্টিনিউটি অনেক বোরিং হয়ে গেছে? ফ্যান্টাস্টিক পয়েন্ট বলছো। এইটার জন্য আমি আর শাহির রিসার্চ করে দেখলাম আচ্ছা যে কোন বয়সে কতটুকু অ্যাটেনশন স্প্যান থাকে ভিডিও দেখলে। এর জন্য আমাদের কনসেপ্ট ডেলিভারির প্রত্যেকটা টপিকের লেন্থ 6 মিনিট গড়ে। আচ্ছা 5 থেকে 7 মিনিট গড়ে 6 মিনিট। কারণ আমরা রিসার্চ করে দেখলাম যে 15-16 বছরের পোলাপানে 6 মিনিটের বেশি অ্যাটেনশন থাকবে না। আমরা ঠিক আছে তুমি আজকে, বাট এটা কিভাবে ভালো সিদ্ধান্ত হয়েছে কিনা? কারণ পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর আপনি যখন প্রফেশনাল লাইফে ঢুকেন তখন তো অ্যাটেনশন স্প্যান আসলে 6 মিনিট দিয়ে কাজে লাগে না আর কি। বাট ইউ আর নট ওয়াচিং আ ভিডিও অ্যাট ওয়ার্ক। এটা হচ্ছে জাস্ট ভিডিওর ক্ষেত্রে। আচ্ছা কথা বলার জন্য সেটা আবার ডিফারেন্ট হবে। আচ্ছা রাইট, মানে যখন আমি সামনাসামনি ফেস টু ফেস কথা বলবো দ্যাটস ডিফারেন্ট। কারেক্ট। অথবা নিজে যদি কাজের জন্য একটা রিপোর্ট লেখা লাগে, আসলে তখন তোমার অ্যাটেনশন স্প্যান থাকুক আর না থাকুক, বসকে রিপোর্ট তো জমা দিতে হবে। কিন্তু মেইনলি কিন্তু প্রবলেম ওইখানে না। অ্যাটেনশন স্প্যান এট দ্য ওয়ার্ক প্লেস ইজ নট দ্য প্রবলেম। প্রবলেম ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং এর ল্যাকিং। কারণ মুখস্থ করতে 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 দিস ইজ দ্য প্রবলেম। আমি যদি এখন কোঅর্ডিনেটস শিখাই, ব্রুনাই দারুসালামে চাকরি করতাম, আমার মনে আছে ম্যাথস ডিপার্টমেন্ট ছিল 3 তলায়, বাচ্চাদেরকে কোঅর্ডিনেটস দিয়ে দিলাম, আমি নিচে মাঠে গ্রাফ আঁকলাম। আচ্ছা মাঠে আচ্ছা দড়ি দিয়ে গ্রাফ আঁকলাম, ওটা আমি নিজে বানাই নিছি। তারপরে আমি 3 তলায় দাঁড়াইলাম, তারপরে আমি 3 তলা থেকে চিল্লায় ফাট করে একটা কোঅর্ডিনেট বলতাম 2 1, তারপর ওদের দৌড় দিয়ে গিয়ে দাঁড়াইতে হইতো। আচ্ছা সো ওরা পুরো ভিজুয়ালি দে আর লিভিং অন দ্য গ্রাফ। এইটা আর একদম জাস্ট বোর্ডে বা খাতায় দেখানো হিউজ ডিফারেন্স। কারণ কি, যে মেধাবী সে তুমি এই মাঠে খেলার কৌশলে দেখাও, 2টা দল বানায়, অথবা বোর্ডে দেখাও বা ইয়েতে দেখাও, যেমন তুমি না ভাই, ইটস ওকে, হাম্বল হওয়া লাগবে না, ঠিক আছে, ইটস ওকে। যে 95% পায়, সত্যি বলতেছি, এটা আমাদের ট্রেনিং এ সাইকোলজিও শেখানো হয় হালকা পাতলা বাচ্চাদের, রাইট? তোমাকে আমি যেমনি দেখাই তুমি এও পাবা, তুমি এটা মনেও রাখবা, কিন্তু যারা 55% পায় ওর জন্য আমার এভাবে শেখানো উচিত, তাইলে ক্লাসের কেউ বাদ যাবে না। কারণ আসলে আপনি যখন একটা ক্লাসরুমের ভিতরে 100 জন মানুষকে দেখেন, there will be always some top 10% যাদেরকে আপনি পড়ান না পড়ান বা যাই করেন, সে তার মতো করে জিনিসপত্র শিখে যাবে। কারেক্ট। এন্ড সো অ্যাজ আ টিচার আমার রেসপন্সিবিলিটি হচ্ছে প্ল্যানিং এবং এক্সিকিউশন এমন ভাবে করা যে 100 জনের 100 জনই যেন ইন্টারেস্টেড হয়। এই আমি এর আগেও যেটা বলতেছিলাম যে ভাইয়া, স্টুডেন্টরা তো আসলে বই খাতার ভিতরে নাই এবং পড়াশোনা তাদের কাছে এখন
হিউজলি বোরিং হয়ে গেছে এবং দিন যত যাচ্ছে মনে হচ্ছে পড়াশোনা হচ্ছে তার জীবনের সবচেয়ে বিরক্তিকর কাজ এবং মেজরিটি স্টুডেন্টের জন্য। এখন এটা কারণটা কি? এটা কারণ কি যে আমাদের টিচিং মেথডটা আপ টু ডেট না, বা ওইটা কম্বিনেশন অফ বোথ? আচ্ছা, বা এই যুগের সাথে তাল মিলানো না, আমরা পিছানো। আচ্ছা, এই যেটা বললাম, আমার বাবা যদি বলে 50 বছর আগে 70% টেবিল অফ কন্টেন্ট সেম ছিল, সেটা যদি আমি জিজ্ঞেস করে থাকি 4-5 বছর আগে, কতই বার বদলিয়েছে, রাইট? সো আমি আজকে দেখলাম 38টা উপপাদ্য। আমি জানি তুমি এই প্রশ্নটা মেইন প্রশ্ন হবে, সো আমি আজকে লেটেস্ট বই আমি ডাউনলোড করে দেখে আসছি এই পডকাস্টে আসার আগে। এর আগে ছিল মনে হয় 51টা উপপাদ্য যখন আমি ছিলাম শিখর প্রথম শুরু করলাম কাজ। এখন ওটাই নেমে 38টা উপপাদ্য হয়েছে। বাট এগেন আমাদের দেশে আই রিয়েলি থিঙ্ক মিনিস্ট্রি অফ এডুকেশনে যারা আছেন, হ্যাঁ, একদিক দিয়ে আমাদেরকে ইনফরমেশন ইউনিভার্সিটি লেভেলে ভালো করার জন্য আমরা কিন্তু ওভারলোডেড, রাইট, যেটা আননেসেসারি। বেস্ট বই নিয়ে পড়ানো, যেটা আননেসেসারি। কারণ আমার ব্রেইনেরও তো একটা ক্যাপাসিটি আছে ভাই, রাইট? আপনি 38টা উপপাদ্য প্রমাণ যদি ঠেসে দেন, আমার তো স্পেস কমছে। I need to use my brain's capacity to the best and efficiently. তো পড়াশোনা is about efficiency as well, just like everything else in life. যত efficiently শিখতে পারবো, সো কম্বিনেশন কারিকুলামটাও ইমপ্রুভ করতে হবে এবং টিচারদেরকে আরো ভালো মতো ট্রেনিং দিতে হবে। যেটা বললাম, এই যে পোলাপানের ইন্টারেস্ট নাই, সিম্পল, আমি একটা টপিক পরিসংখ্যান যদি আমি এখন বোরিং একটা এক্সাম্পল দিয়ে পড়াই, ওই যে বললাম এমনিতেই যাদের ইন্টারেস্ট নাই এই 2025 সালে এসে, ওই ক্লাসে তো এখন সরকারি স্কুলে অনেক 60 জন বসে একটা ক্লাস, 60 জনের মধ্যে 40 জন অলরেডি আমি হারাই ফেলছি যদি বোরিং এক্সাম্পল হয়। কিন্তু আমি যদি এখন বলি সাকিব আল হাসান বা তামিম ইকবাল দিয়ে শুরু করি, হ্যাঁ, অথবা সাকিব খান বছরে এতগুলা সিনেমা করে, প্রত্যেক সিনেমায় এত টাকা পায়, রাইট? অলরেডি কিন্তু ইন্টারেস্টিং ইনফরমেশন, রাইট? পার সিনেমা সাকিব খান 70 লাখ টাকা পায়, মাঝখানে 2টা সিনেমা এসে এত লাখ টাকা পাইছে, এই বছরে 8টা মুভিতে দিলে গড়ে কত টাকা পাইলো? আমি কিন্তু তোমার বেসিক্যালি এই যে পাঞ্চ লাইন, আই হ্যাভ টু ক্যাপচার ইউর অ্যাটেনশন, একটা ভালো স্পিচ দেওয়ার মতো, রাইট? এইটা বেসিক্যালি একটা টিচার ইজ হাফ হচ্ছে সে একটা এডুকেটর, আর হাফ হচ্ছে সে একটা পারফর্মার, আচ্ছা, রাইট? যেমন ফাহাদ হোসেন, রাইট, ফ্যান্টাস্টিক পারফর্মার, রাইট? ওর ভিডিও বিশ্বাস করো মাঝে মাঝে আমি বসে বসে দেখি, আমার কাছে ফিডে যখন আসে কিছু ছোট ছোট ভিডিও আছে যেগুলো ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ, আমি দেখি বসে বসে মাঝে মাঝে, বিকজ ইটস ইন্টারেস্টিং, রাইট? অর ইটস ফানি, রাইট? অ্যাটেনশন স্প্যান গ্র্যাব করা, তারপরে তুমি যাই শিখাবা, তুমি যদি লগারিদমসও লগারিদমস একটু টাফ হয়ে যাবে অ্যাকচুয়ালি, ওটাকে ইন্টারেস্টিং বানানো খুব মুশকিল, বাজে এক্সাম্পল দিলাম, বাট ইউ নো হোয়াট আই মিন, ত্রিকোণমিতি, তুমি যত মানে ইনফ্যাক্ট এটার জন্য তোমার এই গবেষণাও থাকতে হবে যে এই মুহূর্তে 9-10 বাচ্চা কি নিয়ে। কিন্তু ভাই আপনি যদি খেয়াল করে দেখেন, ফাহাদ স্যার কিন্তু কোথাও থেকে ট্রেনিং নেয় না, আমি যতটুকু জানি যে উনি কোনো টিচার্স স্কুল থেকে ট্রেনিং নেয় না। সো আমাদের দেশের অ্যাটলিস্ট গভর্নমেন্ট স্কুল বা কলেজগুলোতে যে সমস্ত টিচার আছে তারা কিন্তু ট্রেনিং পায়, ফাহাদ স্যার কিন্তু এরকম ট্রেনিং পায় নাই। আবার বাংলাদেশে আপনি যতগুলা অনলাইন কোচিং সেন্টার এবং অনলাইন এডটেক যারা আছে সেখানে অনেক ভাইয়েরা অনেক ভালো চমৎকার পড়ায়, এখন তাদেরও কিন্তু এরকম ফর্মাল ট্রেনিং নেই। সো সমস্যাটা কোথায়? এটা ইজ লাইক সেইং যে ক্রিকেটার সবাই তো আর সচিন তেন্ডুলকার হবে না, সবার গড় কিন্তু 300 ওডিআই খেলেও 40 হয় না, কয়েকজন হার্ড ওয়ার্ক করে ওখানে যায়, আর কয়েকজন জাস্ট বর্ন ট্যালেন্ট। বিগেস্ট এক্সাম্পল মেসি আর রোনাল্ডো। আই এম শিওর মেসির কখনো রোনাল্ডো লেভেলের হার্ড ওয়ার্ক করে নাই অ্যাকচুয়ালি, বিকজ রোনাল্ডোর লেভেলের হার্ড ওয়ার্ক নিয়ে মানুষ ডকুমেন্টারি বানায়, রিসার্চ হয়, রাইট? রিসার্চ হয় ওর বডিকে নিয়ে, হ্যাঁ, বিকজ হি ইজ নট মানে আসলে আমি জানি না তুমি এটা দেখছো নাকি না, হ্যাঁ, এটা রিসার্চ আছে, ওর এবিলিটি নিয়ে পুরো একটা মিনি ডকুমেন্টারি আছে, হ্যাঁ, এবং পুরো বডির প্রত্যেকটা পার্টের ভিতরে মেশিন নিয়ে কিন্তু নাই, রাইট? তো ফাহাদের এক্সাম্পল যেটা দিলা এটা জাস্ট ওরকম অ্যাক্টিং এর মতো। অনেকে হয়তো অ্যাক্টিং স্কুলে গিয়ে অ্যাক্টর হয়েছে, আর কেউ জাস্ট জীবনেও অ্যাক্টিং স্কুলে যায় নাই কিন্তু অ্যাক্টর হয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাক্টরস ইন বলিউড, হলিউড, হোয়াটএভার। আমার পয়েন্টটা হচ্ছে ফাহাদ হোসেনের মতো এ হচ্ছে ন্যাচারাল ট্যালেন্ট, রাইট? আমি ছোটবেলায় নাটক করতাম, আচ্ছা, তো ন্যাচারালি আমি ছোটবেলায় আমার ইংলিশ ওয়ার্কশপ বলে একটা সাবজেক্ট ছিল, আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার আলাদা আর ইংলিশ ওয়ার্কশপ। ইংলিশ ওয়ার্কশপে আমাদের কাজই ছিল কবিতা লেখা, শেক্সপিয়ারের নাটকে অভিনয় করা, এসব ক্রিয়েটিভ জিনিসপাতি। ইংলিশ ওয়ার্কশপ ওয়াজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি, সো ওইটাই আমি ভালো করতাম। তো ন্যাচারালি আমার তাহলে অ্যাক্টিং এর প্রতি ইনক্লিনেশন ভালো, ওটা টিচার ট্রেনিং এর সাথে কম্বাইন করো, তার মানে আমার আর বেশি কিছু লাগবে না আমাকে ওইখানে নিয়ে যেতে। বাট অবশ্যই
যদি রোনাল্ডোর লেভেলের হার্ডওয়ার্ক আরো 10টা প্লেয়ার করে, তাদেরও ওরকম ধারে কাছে পৌঁছানো সম্ভব, ওই লেভেলের হার্ডওয়ার্ক। কারণ আমি সবসময় আর্টিকেলে পড়ি রোনাল্ডো এই লেভেলের থাকা সত্ত্বেও সবার আগে ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে, সবাই লাস্টে ট্রেনিং গ্রাউন্ড থেকে বের হয়, যেখানে ওর থেকে অর্ধেক বয়সের বলাপান ওর পরে ট্রেনিং এ আসে। ইউ সি দ্য ডিফারেন্স। তো তোমার প্রশ্নের মধ্যেই উত্তরটা, তা আমাদের টিচারদেরও তো ট্রেনিং হয়, রাইট? তার মানে এখানে ট্রেনারের কোয়ালিটির প্রশ্ন চলে আসে। তাহলে মানে ট্রেনারের কোয়ালিটি থেকে আমার কাছে মনে হয় যে যারা আসলে টিচার হচ্ছে তারা হয়তো বা ফোর্সফুলি টিচার, মানে মানে এটা দিস ইজ জাস্ট অ্যান অ্যানাদার জব, বাট টিচিংটা মনে হয় না ইট ইজ জাস্ট অ্যানাদার জব আর কি। মানে টিচিংটা তো, এবং ওভারঅল আমি যদি একটু বলতে চাই যে আপনার কি মনে হয় যে এই যে গত 15 বছর বা 20 বছরের মতো সময় যে পরিমাণে A+ বাড়ছে, যে পরিমাণে মানে পাশের সংখ্যা যে পরিমাণে বাড়ছে, টেকনিক্যালি সেই পরিমাণ কিন্তু বেকারও তৈরি হয়েছে পুরো দেশের ভেতরে। এইটার একটা বড় কারণ কি এটা যে ইন্টেনশনালি পুরো জিনিসটা এইভাবে দেখানো হয়েছে, বা ইন্টেনশনালি পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এখানে প্রচুর পরিমাণে ধরেন এমন মানুষজন তৈরি হয় যারা ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, পড়াশোনার ভিতরে ইন্টারেস্টেড থাকবে না, জাস্ট রেজাল্ট তৈরি হবে, দে উইল জাস্ট গেট দ্য সার্টিফিকেট। গভর্নমেন্ট বিভিন্ন বিদেশি কনফারেন্সে বলবে আমার দেশে শিক্ষার হার এত % বেড়ে গেছে, এটা বেড়ে গেছে, ওটা, মানে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন? কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট এটা খুবই। সত্যি কথা বলি, যুক্তরাজ্যে যখন আমি যাই 16 বছর বয়সে, ওখানে আমি 14 বছর ছিলাম। আমি টিচার, আমি জাস্ট ছোট করে একটু অ্যাড করে দিই ভাই, একটু ইন্টারাপ্ট করতেছি, বাট ছোট করে অ্যাড করে দিই। এবং বাংলাদেশে যে পরিমাণ মানুষ ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে, আমি এটা নিয়ে কাইন্ড অফ একটা ছোটোখাটো রিসার্চের মতো করছিলাম। তো সেখানে আমি যেটা দেখলাম যে USA এবং UK-র ভিতরে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে অন এভারেজ 37%-এর মতো মানুষ, আর মাস্টার্স কম্পেয়ার টু এইচএসসির পর, হ্যাঁ এইচএসসির পর, আর মাস্টার্স এবং PhD ডিগ্রিতে মাত্র 3% মানুষ শুধুমাত্র এনরোল করে। হোয়ারাজ আপনি বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করেন, আপনি দেখবেন যে কি পরিমাণে আমাদের ঘরে ঘরে ব্যাচেলর ডিগ্রি আছে, মাস্টার্স ডিগ্রি আছে, এন্ড এভরিথিং। সো প্লিজ ভাই, সরি আমি মানে ওরা তো অনেক উন্নত জাতি, আমি লিখতে পছন্দ করি কারণ এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, আর আমার স্মরণ শক্তি খারাপ। কিন্তু বিডির পার্সেন্টেজটা বললাম না, বিডি পার্সেন্টেজ তো আরো হাই আর কি। কত হবে? মানে 37%-এর উপরে, দ্যাটস ফর শিওর আর কি, মানে 50% আপ, দ্যাটস ফর শিওর। এবং 25 বছর আপনার প্রায় কর্মক্ষেত্রে ঢুকে 22 থেকে 23 লাখের মতো স্টুডেন্ট, রাইট? সো 23 লাখের মতো স্টুডেন্ট কর্মক্ষেত্রে ঢোকা মিনস হইতেছে যে এটা কিন্তু মিনিমাম ব্যাচেলর ডিগ্রি বা ডিগ্রি পাস করছে বা এই টাইপের। আমি বাংলাদেশের ব্যাপারে বলতে পারবো না, বাট আমি যুক্তরাজ্যে নোটিস করেছি, বিকজ আমি ওইখানে টিচার ছিলাম, সো আই ক্যানট আনসার ইউর কোয়েশ্চেন ফর বাংলাদেশ। বাট ইংল্যান্ডে আমি খেয়াল করেছি সরকার তার ইমেজ ইমপ্রুভ করতে ও লেভেলের প্রশ্নের মান ড্রাস্টিকলি ইজিয়ার বানিয়ে তাদের, আমাদের যেমন এখানে পাশের হার বা GPA 5 দেখা হয়, ওইখানে দেখা হয় কয়জন মিনিমাম 5টা C and above পেয়েছে GCSE তে। GCSE মানে ওদের SSC। কয়জন মিনিমাম 5টা, যদি মিনিমাম 5টা C পেয়ে থাকে ওইটাকে ওরা পাস হিসাবে ধরে। তুমি 5টা C পেলে A levels-এ ঢুকতে পারবা, নাহলে তোমাকে ভোকেশনাল ট্রেনিং টাইপ কোর্স করতে হবে, তুমি HSC তে ঢুকতে পারবা না ওই দেশে। এটা আমার সময় ছিল 20-22 বছর আগের কথা, হ্যাঁ এখন কি জানি না। তারপরে ওইখানে আমি দেখতেছি মিনিস্টার অফ এডুকেশন বদলায় জোর করে নতুন জিনিস আনে। আচ্ছা, পারফেক্ট একটা সিস্টেম থাকলেও এখন তখন আমার মনে হইতো এটা মানে এটা গ্লোবালি এরকম জিনিস। ইয়েস, অ্যাবসলিউটলি। আমি ইংল্যান্ড হয়ে আর বাংলাদেশ, আমি আসছি নতুন মিনিস্টার, আমার মনে হইতো এটা, বাই দ্য ওয়ে আই কুড বি রং, আমার মনে হইতো কি, কারণ আমি নিজেই তো টিচার, উনি যে সিদ্ধান্ত নেয় ডিরেক্টলি আমাকে ইম্প্যাক্ট করে, রাইট? ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমাকে কারিকুলাম বদলাইতে হয়, আমাকে আমার কোয়েশ্চেন পেপার নতুন করে বদলাইতে হয় এন্ড হোয়াট নট। আমি তখন দেখলাম ওমা এত সুন্দর একটা সিস্টেম, তো আমার তখন মনে হতো কি জাস্ট ফর দ্য সেক অফ শোয়িং চেঞ্জ জোর করে বদলাচ্ছে, এটা মনে হইতো আমার। কারণ আমি এমনও একটা এক্সাম্পল আছে, আই থিঙ্ক নাম ছিল ব্ল্যাক বক্স অর সামথিং, 5 মিলিয়ন না 50 মিলিয়ন পাউন্ড খরচ করে পুরা দেশে রোল আউট করে। এবং এরকম একটা জিনিস, শিক্ষা খাতে তুমি যদি একটা পুরো নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করতে চাও বা সিস্টেম চেঞ্জ আনতে চাও, এটা কিন্তু তুমি ধাপ করে করতে পারবো না, তোমার মিনিমাম 5 বছর লাগে ইমপ্লিমেন্ট করতে পুরো কারিকুলাম এন্ড এভরিথিং। ইয়েস, বিকজ ধাপ করে ক্লাস 10 বদলায় ফেলতে পারবো না, তোমার অ্যাকচুয়ালি শুরু করা উচিত 6 থেকে। তুমি 10-এ যারা যাচ্ছ, 6 থেকে ওইটা চেঞ্জটা শুরু করবা, 10-এ গিয়ে ওই চেঞ্জটা ফুললি ইমপ্লিমেন্টেড হবে। ধাপ করে 10-এ করলে বাচ্চাদের জন্য খারাপ। 5 বছর বলে কি না, আমরা রিয়েলাইজ করলাম ব্ল্যাক বক্সটা আসলে ভুল হয়ে গেছে, এটা বাদ।
টাকার অপচয়। সো ইটস, তুমি যেটা অনুমান করছো হয়তো বাংলাদেশে হয়েছে, আমি জানি না। আমি ইংল্যান্ডে শিক্ষক ছিলাম আরো বেশি সময় ধরে, ওইখানে আমি এটা ডেফিনেটলি দেখছি। এবং হ্যাঁ, এটা মিনিস্ট্রি অফ এডুকেশন তাদের ইমেজের জন্য বিদেশেই যদি করে থাকে, এবং আমি তখন আমার মনে হলো, আমার জাস্ট মনটা খারাপ হয়ে যেত সব দেখলে। আমি মনে হতো, ইস আমি মিনিস্টার অফ এডুকেশন হইতাম, আমি নিজের ইমেজ নিয়ে বদার করতাম না। আই উড ডু হোয়াটস বেস্ট ফর দ্য কিডস। ইংল্যান্ডে ডেফিনেটলি এটা হয়েছে, বাট বাংলাদেশে আই থিঙ্ক তুমি আরেকটা জিনিসও বলে ফেললা যে ডিগ্রির হার। হ্যাঁ, আই থিঙ্ক এখানে ইটস আ কম্বিনেশন অফ বেকারত্ব। ন্যাচারালি আমরা ওভার পপুলেটেড একটা কান্ট্রি, সো ওইটা ডিগ্রি করুক আর না করুক কিছু মানুষ বেকার থাকবে, বেকারত্ব থাকবেই। আমাদের বাড়ি বরিশাল, আমরা কোরবানি ঈদ করি প্রত্যেক বছর। আমরা ওইখানে শিক্ষা খাতে অনেক কাজ করি, চ্যারিটি করি। অ্যাজ আ ফ্যামিলি আমরা স্কলারশিপ দিই, আমাদের একটা ফ্যামিলি ফান্ড আছে। যে আর রুল আছে আমাদের পরিবারে, 14 গোষ্ঠীতে যেই চাকরি পাবে তাকে একটা চাঁদা দিতে হবে। আমার বউকেও চাঁদা দিতে হয়, আমাদের ফ্যামিলিতে বিয়ে করে কেউ আসলে তাকেও চাঁদা দিতে হবে। ওই চাঁদা একত্র করে আমরা আনুমানিক 200 স্টুডেন্টকে স্কলারশিপ দিই যারা খুব মেধাবী গ্রামে। গ্রামে আমাদের এজন্য অনেক কথাবার্তা হয় গ্র্যাজুয়েটদের সাথে। খেতি বাড়িতে কাজ করে মানুষ, মাস্টার্স করে কি করবে, টাকা কামাইতে হবে তো, আর মোস্টলি বসে থাকে। বাট আই অলসো থিঙ্ক এই সফট স্কিলস এর হিউজ গ্যাপ বাংলাদেশে, হিউজ, রাইট, হিউজ গ্যাপ। আই এম গেসিং সফট স্কিলস নিয়ে তোমার প্রশ্ন থাকতে পারে কোনো? না, ওই জায়গাটাতে যাবো ভাই, বাট তার আগে আমি একটা জিনিস দেখে খুবই অবাক হচ্ছি। মানে আমি তো আপনাকে ইন্টারনেটে প্রচুর পরিমাণে দেখছি এবং আমাদের চ্যাটে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে, বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা সামনাসামনি কথা বলতেছি। আমি একটা জিনিস খুব নোটিস করলাম যে এই যে টিচিং বা পড়াশুনো বা পড়ানোর বিষয়ে বা শিক্ষকতার বিষয়ে আপনার বা ওভারঅল এডুকেশন নিয়ে আপনার একটা হেভি ফ্যাসিনেশন আছে। এবং আমাদের দেশে কি হয় যে অধিকাংশ বাচ্চারা কিন্তু বুঝতে পারে না যে সে কোন ক্যারিয়ারের দিকে যাবে। আপনি ওই যে প্রথম চাকরিটা ঢুকলেন, 6 মাসের ভিতরে বুঝে গেলেন যে এটা আমি অলরেডি টপ 5 কনসাল্টিং ফার্মে আছি, বাট স্টিল maybe top 5 not world, but not for me. So this is not for me. So এটা বোঝার কি কোনো উপায় আছে কিনা, বা কোনো ইন্ডিকেশন দেখে কি, বা কিভাবে আসলে বুঝবে একটা স্টুডেন্ট যে কোন ক্যারিয়ার ফিল্ডটা বা কোন কাজটা আমার জন্য এরকম প্যাশনের পর্যায়ে? যেমন আপনি এডুকেশন নিয়ে বা টিচিং নিয়ে যেইভাবে কথা বলতেছেন, এটা দেখেই বোঝা যায় যে এটা দিস ইজ নট ইউর জব, মানে দিস ইজ হু ইউ আর। আমি সারাক্ষণ চিন্তা করি যে আমি সবচেয়ে বেশি কি ভালোবাসি আমি টিচিং এর ব্যাপারে, যেটা অন্য ইন্ডাস্ট্রির মানুষের পক্ষে সম্ভব না। সেটা হচ্ছে, তুমি আজকে আমাকে একটা টপিক দাও, লেটস সে সিম্পল একটা টপিকই ধরি, ক্লাস 7 এর একটা টপিক ধরো, আমি স্ট্যাটিস্টিক্সের অ্যাভারেজেস শিখাবো, মিন, মিডিয়ান, মোড। আমি যদি 30 বছর ধরেও এই একই ক্লাস নেই, 30 বছর পরেও আমি আরেকটু বেটার পড়াইতে পারবো। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। অ্যান্ড আমার জন্য 30 বছর পরেও চ্যালেঞ্জিং হবে, কারণ 30 বছর পরে যখন আমি আবার একটা নতুন ক্লাস 8 পড়াবো, আমার ক্লাসের 30টা নতুন মগজের 30টা ভিন্ন ক্যাপাবিলিটি, নিউ জেনারেশন কমপ্লিটলি, অ্যান্ড এভরি ব্রেইন ইজ ডিফারেন্ট। সো আমার তখন প্ল্যানিং, মানে আমার চ্যালেঞ্জটা কখনো ইজি হবে না। দিস ইজ হোয়াট আই লাভ অ্যাবাউট এডুকেশন দ্য মোস্ট। হ্যাঁ, আমি সবসময় চিন্তা করি যে আর কিভাবে ইমপ্রুভ করা যায়, না করা যায়। জানি না কখনো সরকারের সাথে আমার স্বপ্ন বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে কাজ করার, জানি না কখনো হবে কিনা, বাট এটা আমার দ্যাট ইজ দ্য অনলি থিং আই থিঙ্ক লেফট। কারণ আমি টিচার ট্রেনিং এর ওখানে আসবাকে হেল্প করে যাচ্ছি, শিখোর থ্রুতে, আলহামদুলিল্লাহ শিখোতে at one point এখন it reached 500,000 ট্রাফিক। কারণ যেটা বললাম, শাহিদ যখন আমাকে বলছে, আমি আইডিয়া কিন্তু ওর ছিল যে আমি এটা করতে চাই, আমার এডুকেশনের কাউকে দরকার, তুই কি করবি? অ্যান্ড আমি ওকে প্রথম প্রশ্ন কি করছি জানো? আমি বলছি, কয়টা স্টুডেন্টকে আমরা হেল্প করতে পারবো? আচ্ছা। তো বলছে, দ্য লিমিট ইজ, মানে লিমিটলেসই ধরতে পারিস। আমি বললাম, কত? কারণ একটা শিক্ষক হিসাবে আমি তো ঢুকছি এখানে বাচ্চাদেরকে হেল্প করার জন্য। ও তখন বললো, বাংলাদেশে 40 মিলিয়ন। যেই শুনলাম 40 মিলিয়ন, সাথে সাথে বলছে আমিন, সাথে সাথে। অবশ্য 2টা শর্ত দিছি তারপর, ওই যে এসএসসি যেটা বললাম, বাট আমি বলছি আমিন। সো হ্যাঁ, আমি এডুকেশন, এটা বোঝার উপায় নাই
তুমি বুঝবা না মানে কোনটা ভালো লাগবে এটা বোঝা। হ্যাঁ, এটা বোঝার উপায় নাই আনলেস তুমি ছোটবেলা থেকেই তুমি বায়োলজি নিয়ে অবসেসড আর কোনো কিছু। আমি অঙ্কে ছোটবেলা থেকে ভালো ছিলাম, কিন্তু আমি কিন্তু মনে করতাম যে আমি খালি টাকা কামাইতে চাই। পরে দেখি ধর টাকা আমার দরকার নেই, আসলে আসবে। আমি যেই জিনিস করে আমি এনজয় করি, আমার নিজেকে মনকে তৃপ্তি দেয়, আমি সেটা করতে চাই, সেটা হচ্ছে শিক্ষকতা। এই জায়গাটাতে আমি একটু যদি জানার চেষ্টা করি, যেমন প্রথমত বাংলাদেশের কনটেক্সটেও একটা মেজরিটি স্টুডেন্ট বা মেজরিটি গ্রুপ আছে, ইন্টারনেট ফেসবুকের কারণে আমাদের মাথার ভিতরে খুব সহজভাবে ঢুকছে টাকা পয়সা কামাইতে হবে, অনেক টাকা পয়সা কামাইতে হবে, একটা ভালো গাড়ি, একটা ভালো বাড়ি এবং ছবি অ্যান্ড এভরিথিং সবকিছু মিলে আমাকে খুব পলিশড একটা জিনিসপত্র হইতে হবে। জিনিসটা অবশ্যই খারাপ কোনো কিছু না, এটা আমি এটাকে খারাপভাবে দেখতে চাই না। তবে এই যে আপনি টাকা পয়সার কাইন্ড অফ একটা জায়গা থেকে স্কিপ করলেন, ইউকেতে আপনি একটা খুব ভালো জায়গাতে জব করা স্টার্ট করছিলেন, যেটা হয়তো বা এখনকার কনটেক্সটে চিন্তা করলে হয়তো বা এখনকার টিচিং এর থেকেও হয়তো বা হাই লেভেলে যাওয়ার প্রবাবিলিটি হয়তো বা থাকলেও ইজিলি 6 ফিগার স্যালারি। হ্যাঁ, সো সেখান থেকে আপনি যখন এই যে টিচিং এ আসছেন, টিচিং এ আসার পরেও কিন্তু আপনি খুবই ওয়েল রেসপেক্টেড, বাংলাদেশের টপ 2টা ইনস্টিটিউশনে আপনি টিচার হওয়ার সুযোগ হয়েছে। আমার মনে হয় না যে একদম ওইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ফাইন্যান্সিয়ালি তো কিছুটা হইলেও আপনার স্যাক্রিফাইস করতে হয়েছে, বাট আনহ্যাপি অবস্থায় তো ইউকের থেকে বেটার অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা ইউকের থেকে বেটার। আচ্ছা, ও যেটা বললাম নার্সদের পরে আমরা মানে আমি যখন ইংল্যান্ড ছেড়ে দিছি আমি টাকা সেভ করতে পারছি, আমি ইংল্যান্ডে 1 টাকাও সেভ করি নাই বাই দ্য ওয়ে। আচ্ছা, সো বিষয় যে জায়গাটাতে যে টাকা পয়সা ইনকাম করা খারাপ জিনিস না, কিন্তু আমি যদি আমার যে জিনিসটা ভালো লাগে বা আমি যেটাতে একদম ডিপলি ওইটার ভিতরে কাইন্ড অফ মিশে গেছি, ওইটার পিছনে যদি আমি পড়ে থাকি তাইলে আসলে পসিবল একটা লেভেল পর্যন্ত যাওয়া, রেসপেক্টও পাওয়া পসিবল, একটা রিজনেবল টাকা পয়সা ইনকাম করা পসিবল। অফ কোর্স, অ্যাবসলিউটলি, মানে এটা তো কোনো ডাউট নাই, কোনো বিকল্প নাই। হ্যাঁ, বিকজ সামথিং দ্যাট ইউ আর প্যাশনেট মানে আপনি যদি এভারেজ একটা টিচার হইতেন তাহলে কিন্তু মনে হয় না যে স্টুডেন্টরা আপনাকে যেভাবে রেসপেক্ট করে, যেভাবে আপনার পড়ানোর জিনিসপত্রকে অ্যাপ্রিসিয়েট করে, এবং অবশ্যই এটার একটা ভ্যালু আপনি সব জায়গাতেই পান, আলহামদুলিল্লাহ। বাট আই অলসো থিঙ্ক যে বিদেশে অন্তত আমরা যেখানে ট্রেনিং করি, বেশিরভাগ সময় আমাদেরকে 1 বছরে এমন রিগোরাস ট্রেনিং দেওয়া হয়, মানে একটা টিচিং, মানে একটা ভালো টিচার হওয়ার জন্য যত কিছু দরকার আমাদেরকে সব কিছু, কারণ কি আমাদেরকে কোন লেভেলে ট্রেনিং দেওয়া হয়, আমাকে বলা হয় খেয়াল করবা ক্লাসে কোনো বাচ্চা যদি চুল বেশি এলোমেলো হয় বা তার কাপড় একটু ময়লা থাকে, তার মানে সে হয়তো বাসায় নেগলেক্টেড। আচ্ছা, ওটাও কিন্তু তোমার দায়িত্ব খেয়াল করা। আচ্ছা, ইয়েস, আচ্ছা, আমার দায়িত্ব। আমার তখন আমি বাবা মাকে জিজ্ঞেস করতে পারি যে আমি কিন্তু খেয়াল করেছি যে ও ময়লা কাপড় পরে, আপনারা একটু দেখেন, বা গোসল করে না। হ্যাঁ, তার মানে বাবা মাকে অবহেলা করছে, কারণ আমি ওর 3য় বাবা মা, বেসিক্যালি 3rd প্যারেন্ট, বাবা বা মা হোয়াটএভার, আমি 3rd প্যারেন্ট। আর বাচ্চারা কিন্তু টিচারের সাথে বেশি সময় কাটায়। তুমি হিসাব করে দেখো, আপন বাবা মার সাথে কিন্তু কম সময় কাটায়। আমার সাথে দিনে 7 থেকে 8 ঘন্টা, যেতে আসতে মিনিমাম 1.5 ঘন্টা, তাহলে রাত্রে বাসায় পৌঁছায় 5টায়, 4:30টায়, 10টার সময় ঘুম। কার সাথে বেশি, টিচার না প্যারেন্টস? সো আই থিঙ্ক মানে ওই লেভেলের কারিজমা, ওইটা একটা ন্যাচারাল জিনিস। সেটা ছাড়াও আই থিঙ্ক একটা গুড ট্রেনিং প্রোগ্রাম দিয়ে গেলে limitless possibilities to be a good teacher. এই কিছুক্ষণ আগে আমরা সফট স্কিল নিয়ে কথা বলতেছিলাম, তো সফট স্কিলের জায়গাটাতে একটা পারসেপশন আছে যে ধরেন যারা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে ন্যাচারালি তাদের ইংলিশে কথা বলার অ্যাকসেন্ট অনেক ভালো, এবং বাংলাদেশের টপ কোম্পানিগুলোতে ন্যাচারালি আপনি ভালো ভালো পজিশন বা বিশেষ করে সামনের দিকের পজিশনগুলোতে আপনি দেখবেন ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়াশোনা করছে তাদের একটা মানে সামহাও কি ইংলিশ মিডিয়ামে পড়লে বা ইভেন বাংলাদেশে অধিকাংশ বাবা মার ভিতরে একটা ধারণা আছে যে ইংলিশ মিডিয়ামে পড়লে তারা মনে হয় অনেক বেশি স্মার্ট হবে, তাদের কথাবার্তা ছোটবেলা থেকে ইংলিশে কথা বলবে এবং তাদের কথাবার্তার অ্যাকসেন্ট অনেক ভালো হবে। মানে এটা মানে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আর কি? আমাদের দেশে মানে ইংলিশ মিডিয়ামে যারা তারা কি সফট স্কিল আসলেই বাংলা মিডিয়ামের থেকে বেটার হয়? ইয়েস, বাট নট, বাট ল্যাঙ্গুয়েজ পার্টটা ডাজ নট ম্যাটার। আমি এটা বলি, জাপানিজ প্রাইম মিনিস্টার ইংলিশে কথা বলে? না, নো, অ্যাবসলিউটলি নট, রাইট? এন্ড জাপান কোথায়? মানে আমেরিকা, ইংল্যান্ড ও জাপানের ধারে কাছে আসে না। Did the language make any difference? একটা ওয়ার্ড বলবে না কেউ ইংলিশে তোমার সাথে। এন্ড এই যে বললা ইংলিশে কথা বললেই পোলাপান অনেক স্মার্ট, এটা একটা জাস্ট মানে
উইয়ার্ড একটা পারসেপশন কিন্তু আছে, পারসেপশন আমাদের কালচারের পুরো সাবকন্টিনেন্টের উইয়ার্ড একটা, যেটা মানে আমাদের হাড্ডির মধ্যে ঢুকে গেছে। বিশেষ করো আমার অনেক খাটনি করে এই থট বা পারসেপশন থেকে বের হয়ে আসতে হয়েছে। আচ্ছা, কারণ কি এই বিদেশে কি গবেট নাই, উল্টাপাল্টা উজবুক টাইপ মানুষ নাই, বিদেশে কি চোর নাই, ছাত্র নাই, ওরা তো কথাই বলে ইংলিশে, তো কি আসা যায়? তো what does smartness have to do with language? Right. Smartness, intelligence, it has nothing to do with language by your accent. Is it an advantage? Yes. English itself is an advantage. Right. তার উপরে যদি তুমি অ্যাকসেন্ট ভালো হয়, সেই অ্যাডভান্টেজ আসে যদি তুমি এখন একটা কল সেন্টারের ম্যানেজার হও, রাইট, যে তোমার কঠিন কিছু হ্যান্ডেল করা লাগছে, বা তুমি একটা কাস্টমার ফেসিং রোলে আছো। বাট তুমি যদি কোনো কাস্টমার ফেসিং, ব্যাংকিং এর দুনিয়ায় কর্পোরেট ব্যাংকিং আছে যারা কিন্তু একদম ভিতরে থাকে, রাইট, আবার আছে রিটেল ব্যাংকিং যারা কাস্টমার ফেসিং হয়। রিটেল ব্যাংকিং এ তারা চাবে এই যে স্মার্টনেস প্রাইমারিলি আসে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, টোনালিটি, তুমি একটা রাগান্বিত মানুষকে কিভাবে হ্যান্ডেল করো, সেটা হচ্ছে স্মার্টনেস। অ্যাকসেন্টটা ইজ বোনাস। আচ্ছা, আলটিমেটলি বাংলাদেশের কিন্তু রাগান্বিত কাস্টমারকে কি ইংলিশেই কথা বলতে হবে? সে তো বাঙালি, মোস্টলি কিন্তু বাংলাই হ্যান্ডেল হচ্ছে। তার মানে তোমার ইংলিশের প্রাওয়েস দরকার অনলি কাস্টমার ফেসিং হলে। এছাড়া কিন্তু ইংলিশের প্রাওয়েস স্পোকেন আসলে দরকার নাই, বিকজ 99% অফ দ্য টাইম হোয়াট আর ইউ ডুইং? ইউ আর রাইটিং ইমেলস। একটা কর্মসংস্থান তুমি সারাক্ষণ ইমেল লিখতেছো, তোমার তো কথা দরকার নাই। সো এটা একটা ভুল ধারণা যেটা আমাদের হাড্ডির ভিতরে ঢুকে গেছে, মানে ইংলিশ ভালো বলতে না পারলে স্মার্ট না। বাট বিশাল বাট, সফট স্কিলস ইন জেনারেল ইজ ল্যাকিং। এখন আমি তোমাকে জিজ্ঞেস করি, ইংলিশ মিডিয়ামে সফট স্কিল ল্যাকিংসটা একটু কম, বাংলা মিডিয়ামে একটু বেশি, এরকম জিনিসটা নাকি দুইটাতেই অলমোস্ট সিমিলার? আমি ক্লাস 2-তে পড়েছি বাংলা মিডিয়ামে। আচ্ছা, সো এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার হক নাই, এটা আমি এখন বলতে পারবো তুমি প্রশ্নের উত্তর দেওয়ার পর। আচ্ছা, তুমি আমাকে বলো কোথায় পড়েছো? হাই স্কুল? যশোর জেলা স্কুলে পড়ছি। যশোর জেলা স্কুল। একদম বুকিশ পড়াশোনা বাদে আর কি কি করতা স্কুলে বলো? খেলাধুলা হইতো, তারপর হয়তো বা ওই যে মানে মোস্টলি খেলাধুলা, এবং আমি যেহেতু একটু প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড ছিলাম, মাঝে মাঝে ডিবেট ক্লাব। না, আমি ওটার ভিতরে ছিলাম না। কিছু মানুষ ছিল যারা তারা ডিবেটের ভিতরে ইনভলভ ছিল, সার্টেন পিপল। আর বিশেষ করে আমি যখন নটরডেম কলেজে আসছি তখন তো ওখানে ডিবেটের, মানে নটরডেম কলেজে আমরা যখন ছিলাম তখন প্রায় 19টার মতো ক্লাবই ছিল। সো ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হইতো, এবং মানুষজন নটরডেম কলেজের যে ডিবেটিং, হ্যাঁ টিমওয়ার্ক, কথা বলা, তারপর ক্লাবের যে সমস্ত ইভেন্ট গুলো হইতো, প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি। এটা ঢাকার বাইরে, ইনফ্যাক্ট ঢাকার ভিতরের অনেকগুলো কলেজে এটা চিন্তাও করা যেতে পারে না। মানে মানুষজন কিন্তু নটরডেম কলেজকে পারসিভ করে যে, তুমি বলছো যশোর জেলা স্কুল এবং নটরডেমে এই যে 19টা ক্লাবের কথা বললা, ব্যবধানটা হিউজ। আর নটরডেম হচ্ছে হাজার 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 বাংলা মিডিয়াম স্কুলের মধ্যে one of maybe 10 যে এই লেভেলের ক্লাবস এন্ড অ্যাক্টিভিটি। তার মানে তুমি বলতেছো এটা যে বাংলাদেশের মেজরিটি বাংলা মিডিয়াম স্কুলে সফট স্কিলস এর অ্যাক্সেস কম অবশ্যই কম। তাহলে ইংলিশ মিডিয়াম বেটার। যেটা বললাম আমি, আমার হক নাই, আমি জানি না, এখন জানলাম। আসলে ঘটনা সত্য, কারণ হচ্ছে যখন আমি নটরডেম কলেজে একটা ক্লাবের মেম্বার হিসেবে কাজ করি, আমি কিন্তু স্পন্সরশিপের জন্য মানুষজনের কাছে যাইতে হচ্ছে, আমাকে একটা প্রপোজাল লেটার লিখতে হচ্ছে, আমাকে একটা বাজেটিং করতে হচ্ছে, আমাকে একটা ইমেল লিখতে হচ্ছে। সো এটা কিন্তু একটা প্রফেশনাল কাজের ভিতরে পড়ে যাচ্ছে। তুমি বলছো যে নটরডেম, সেন্ট জোসেফ, আদমজী এরা একটা অন্য লেভেল, ইভেন ঢাকার কলেজের সাথে তুলনা করলে, ঢাকার অনেক কলেজের সাথে, হ্যাঁ তাহলে, এবং এটা তুমি বলতেছো একটা ওভারওয়েলমিং মাইনরিটি। তাহলে ডিফারেন্স আছে। আমি এক্সাম্পল দিই, ইংলিশ ওয়ার্কশপ যেটা বললাম, আমাদের কিন্তু ও লেভেলে ইংলিশ ওয়ার্কশপ বলতে কিছু ছিল না, কিন্তু আগা খান ক্লাস 8 পর্যন্ত ইংলিশ ওয়ার্কশপ সাবজেক্ট হিসেবে দিয়ে রাখছে। কারণ তাইলে আমি কবিতা লেখা শিখতেছি, আমি নাটক করা শিখতেছি, আমাকে মঞ্চে অভিনয় করা কিন্তু আমাকে অটোমেটিক্যালি, আমি যদি মঞ্চে দাঁড়ায় ডায়লগ দিতে হয়, একটা অডিয়েন্স থাকে, পাবলিক স্পিকিং এন্ড এভরিথিং, সবকিছু স্কিল হচ্ছে ইটস অল অ্যাবাউট ট্রান্সফারিং। তাহলে আমি এটা কোথায় ট্রান্সফার করলাম? আমার যখন শিখর বোর্ড মিটিং এ গিয়ে বিশাল বিশাল ইনভেস্টরদের সামনে কথা বলতে হচ্ছে, আমার হাঁটু কাঁপতেছে না, কারণ আমি ক্লাস 6 থেকে আমি নাটক করি, আমি ইউ সি। সো ইটস অ্যাবাউট বিল্ডিং হ্যাবিটস। এই হচ্ছে, তাহলে দেয়ার ইজ আনফরচুনেটলি আ ডিফারেন্স, অ্যাবসলিউটলি।
সো এই জিনিসটা যখন এই গ্যাপটা এক্সিস্ট করে সেখান থেকে যারা ধরেন কাইন্ড অফ এই অ্যাক্সেসটা পাচ্ছে না, এটা কি কোনোভাবে ওভারকাম করে তার সামনে যখন ক্যারিয়ারে সে ঢুকবে সেটাকে সে কিভাবে মিটিগেট করতে পারে? মুশকিল। টেকনিক্যাল স্কিল তুমি নিজের মতো করে নিজেকে হেল্প করতে পারবা। আচ্ছা, যে কোনো একটা টেকনিক্যাল স্কিল, যে কোনো টেকনিক্যাল স্কিল। হ্যাঁ, শিখো। তো একটা কর্মচারী আছে হেমায়েত আমাদের বাড়ির পাশের ছেলে। আচ্ছা, আমি দেশে আসার কিছুদিন পরেও আমাকে ওর সিভি দেয়। সুপ্রিমলি ট্যালেন্টেড বয়। আচ্ছা, ব্যাচেলার্স করা, মাস্টার্স করা, অ্যান্ড খুবই কর্মঠ, আনবিলিভেবল কর্মঠ একটা ছেলে। মানে ওর হার্ডওয়ার্ক ইজ আনপ্যারালেলড, রাইট? জীবনে যত কষ্ট করে নিজে টিউশনি করে 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 হি মানে ওর লাইফে যা অর্জন করেছে ওর ক্রেডিট পুরো ওর। হ্যাঁ, তো ওর সিভি আমি রেখে দিয়েছিলাম। আমার একটা অফিস ম্যানেজার দরকার। আর আমার বাবা আমাকে সবসময় বলতো যে তোমার যদি কখনো শিখতে কোনো অপরচুনিটি হয়, যেটা হয় আমরা সবসময় আমাদের গ্রামের মানুষকে আগে হেল্প করার চেষ্টা করি, স্বাভাবিক। তা আমি হেমায়েতকে একটা ফোন দিলাম। আর অফিস ম্যানেজার হওয়ার জন্য এট দ্য ভেরি লিস্ট আই নিড বেসিক এক্সেল স্কিলস, বিকজ তোমার অপারেশনাল যত কিছু আছে, আউটগোয়িংস, ইনকামিংস, যতটুকু খরচ হচ্ছে তোমার এমপ্লয়ীদের, স্টাফদের সব চা বিস্কিট নাস্তা অ্যাডমিনিস্ট্রেটিভ সব ইউ হ্যাভ টু মেইনটেইন। এন্ড এই যুগে 2019, 20, 21 সালে তুমি ঢুকতেছো একটা কোম্পানিতে, তুমি তো আর খাতায় লিখবা না। হেমায়েত মাস্টার্সে মানে সবকিছুতে অনার্স পাওয়া ছেলে, সিভিতে ঠিকই লেখা যে বেসিক পারে, এবং ও পৃথিবীর সবচেয়ে অনেস্ট ছেলে। ও কিন্তু মিথ্যা কিছু লেখে নাই। আচ্ছা, ওর যেটা মনে হয়েছে যে এটা বেসিক, ও লিখছে। ওর স্ট্যান্ডার্ড। আমি ওকে বসায় ওর পরীক্ষা নিচ্ছি, আমি দেখলাম আসলে ও বেসিকও জানে না। আচ্ছা, আমি তখন বললাম ওকে, হেমায়েত তুমি তোমার ব্যাচেলার্স, আর আমি আবার খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কারণ আমার কথা হচ্ছে মানুষকে সাহায্য করতে যদি আমার ব্যথা দেওয়া লাগে আমি ব্যথা দিব। তারপরে সে মন খারাপ করুক, সে আমাকে অপছন্দও করুক, কিন্তু আমাকে অপছন্দ করে যদি তার হেল্প হয় হোক। আমি বললাম হেমায়েত তুমি 10টা মাস্টার্স করেও লাভ নেই। আমি বললাম একটা ছেলে যে ক্লাস 5ও পাস করে নাই, কিন্তু সে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসবে এক্সপার্ট, হি হ্যাজ মোর অফ আ চান্স ঢাকা শহরে চাকরি পাওয়ার দেন ইউ। আচ্ছা, ফ্যাক্ট, রাইট। এন্ড হি ওয়াজ অলমোস্ট ইন টিয়ার্স, বিকজ ওর চোখের সামনে কি কথাগুলো ভাসতেছে, যখন জানো কি মাথায় ঘুরতেছে ওর, তখন এত কষ্ট করে সারা জীবন এত খাটনি করলাম, আর আমাকে বলতেছে ক্লাস 5-এর একটা পোলা যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ও ঢাকা শহরে আরো তাড়াতাড়ি চাকরি পাবে। এটা বলি না যে তুমি চাকরি পাবে না, বলছি ওর চান্স বেটার, ও হয়তো আরো তাড়াতাড়ি একটা চাকরি পাবে। ইট ইজ আ ফ্যাক্ট, পৃথিবীর যে কোনো দেশে। অফকোর্স যেটা বললাম, ও কর্মঠ ছেলে, উইদিন আ উইক নিজেকে এক্সেল ইউটিউব দেখে পুরা শিখাই ফেলে। আমি বলছি আবার পরীক্ষা দেবে, 1 সপ্তাহ টাইম দিলাম, ইউটিউবে গিয়ে শিখো, হাজারো টিউটোরিয়াল আছে, বাংলায় টিউটোরিয়াল আছে। আসলো, আমার যা যা দরকার ছিল ও দেখাইলো, ও শিখে ফেলছে। আমি বলছি আমার বেসিক কি কি দরকার, যখন দেখাচ্ছে শিখে ফেলছে, আমি বলছি ওকে নেক্সট উইক স্টার্ট করতেছো তুমি, শেষ। হিউজ গ্যাপ। এখন টেকনিক্যাল স্কিল তো তুমি ইউটিউবে দেখে শিখলা, কিন্তু পাবলিক স্পিকিং কোত্থেকে শিখবা? এইটা আসতে হবে বাপ মা এবং টিচার তোমাকে এনেবল করতে হবে। এটা একটা সার্টেন বয়সের পর থেকে সে পরিবেশের ভিতরে থেকে প্র্যাকটিস মানে এটা কুইকলি হবে না, মানে 1 সপ্তাহের বিষয় না। এটা টেকনিক্যাল স্কিলস ডু নট রিকোয়ার এট এনি এজ অ্যান অ্যাডাল্ট টু এনেবল ইট ফর ইউ, বাট সফট স্কিলসে তোমার একটা অ্যাডাল্টকে লাগবে তোমাকে এনেবল করতে। আইমানের একটা ভিডিও আসছিল, ওকে আমি ফলো করি বহুত আগে থেকে। আইমানের একটা ভিডিও আসছিল যেখানে ও একটা হলুদে বা বিয়েতে, আরো সম্ভবত সাদমান ভাইয়ের বিয়েতে, মানে ছোট ভাইয়ের বিয়েতে, এবং ও বলছিল ছোট ভাইয়ের, এবং আইমান বলতেছিল যে 5-6 মাস আগে, যারা তোমরা পাবলিক স্পিকিং ভয় পাও, আগে বাসার দাওয়াতে জাস্ট কিছু একটা অ্যানাউন্স করো। এন্ড হি ইজ অ্যাবসলিউটলি স্পট অন। এখন বাসার দাওয়াতে যে তুমি অ্যানাউন্স করবা, তোমার তো বাপ মার থেকে পারমিশন নিতে হবে। সো ইউ সি, তুমি তো র্যান্ডমলি গিয়ে অ্যানাউন্স করতে পারবা না, রাইট? কারণ তুমি গিয়ে মাকে জিজ্ঞেস করো, মা খাওয়া রেডি, আমি সবাইকে বলি, অথবা তোমার মাই বলবে, বাবা সবাইকে টেবিলে আসতে বলো। এই যে ছোট্ট অ্যানাউন্সমেন্টটা, এইগুলা অ্যাডস আপ টু বিল্ড কনফিডেন্স। সো সফট স্কিলসে আসলে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকরা ছাড়া ডিফিকাল্ট। তো আমরা তো মোটামুটি অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র নিয়ে কথা বলছি, বাট সবগুলো ডিসকাশনের সামারাইজ বা সবগুলো ডিসকাশনের সেন্টার পয়েন্ট একটাই, যে এডুকেশন সিস্টেম বা ওভারঅল জিনিসটাকে ইমপ্রুভ করতে না পারলে, মানে এডুকেশন ইন এ সেন্স হচ্ছে একটা মানুষের শেখার ক্যাপাসিটিটা তৈরি করা, বা সে কিভাবে মানে তৈরি হচ্ছে ছোটবেলা থেকে। কারণ
আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে 18 থেকে 20 কোটি মানুষ এখানে আমরা থাকি। সুতরাং কেউ যদি অশিক্ষিত ডাজ নট মিন যে তার সার্টিফিকেট নাই এরকম না। অশিক্ষিত মিনস হইতেছে তার জানার ক্যাপাসিটি বা শেখার ক্যাপাসিটি সে গ্রো করতে পারে না। সো ওইটা করার মতো বা ওইভাবে থাকার মতো লাক্সারি কিন্তু আমাদের নাই। আমাদেরকে শিখতে হবে, জানতে হবে এবং আমাদেরকে কর্মক্ষেত্রে কন্ট্রিবিউট করতে হবে। আদারওয়াইজ এই দেশে কিন্তু সার্ভাইভ করা ইটস নিয়ারলি ইম্পসিবল একটা জিনিস। তো সেই জায়গাটাতে ওভারঅল আসলে আপনার কি মনে হয় যে এডুকেশন সিস্টেম বা এই যে শেখার যে বিষয়টা, এখানে আমাদের চিন্তাভাবনা বা আমাদের প্রসেস প্রসিডিউরের ভিতরে কি ধরনের চেঞ্জ আসতে পারে? সো মাল্টিফ্যাসেটেড আনসার দিতে হবে, অনেক কিছু করার আছে। আমি সংক্ষেপে একটু সামারাইজ করে মেইন পয়েন্টগুলো বলি। নাম্বার 1, কারিকুলাম প্রপারলি রিডিজাইন করতে হবে। আচ্ছা, ভালো মতো চিন্তা করতে হবে যে আমি জেনারেল ম্যাথসে কি কি টপিক এবং কি শিখাবো, আর হায়ার ম্যাথসে কি দিব। হায়ার ম্যাথসে আপনি 38টা কেন 380টা উপপাদ্য দেন, কারণ রাকিবের মতো ছেলে গিলে স্পিউ আউট করবে, নো ইস্যুজ। হ্যাঁ, এবং কারণ সে গিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করবে মোস্ট লাইকলি। হ্যাঁ, তার জন্য ঠিক আছে, আপনি তাকে যত ইচ্ছা খাওয়ান, বাট জেনারেল ম্যাথসে এই 17টা সম্পাদ্য, ইটস কমপ্লিটলি আননেসেসারি, রাইট? এন্ড সৃজনশীল দেওয়া হচ্ছে, ঠিক আছে, বাট এগেন খালি সৃজনশীল প্রশ্ন দিলেই তো হবে না। টিচার ট্রেনিং এ অনেক ইমপ্রুভমেন্ট আনতে হবে। টিচার ট্রেনিং এ ইমপ্রুভমেন্ট আনবে, তখন আবার তুমি বললা টিচিং এ ঢুকে কারা। তার মানে তাহলে আমাদের ওভারঅল আমাদের পাবলিক পেমেন্ট সিস্টেমও চেঞ্জ করতে হবে। আর্মি অফিসাররা আমার বাবার সময় বেতন পাইতো 11,000 টাকা অ্যাজ আ কর্নেল। জি, আচ্ছা, জি। আমার মা রিক্সায় করে গিয়ে গাছের নিচে বসে থাকতো, আচ্ছা, যাতে 2 বার রিক্সা এক্সট্রা না নেওয়া লাগে যখন আমি একদম বাচ্চা ছিলাম। আচ্ছা, রিক্সা ভাড়া সেভ করার জন্য, বুঝো। কিন্তু আমাদের ফ্যাসিলিটিস ভালো, আমাদের রেশন আসে, আমাদের বাসা দেওয়া হয়, বাট ওই যে ডিসপোজেবল ইনকাম ইটস অলমোস্ট জিরো, বিকজ প্রাইম মিনিস্টারের স্যালারি আমার বাবা যখন কর্নেল বা ব্রিগেডিয়ার ছিল, আমার মনে আছে ওয়াজ 37,000 টাকা। আচ্ছা, প্রাইম মিনিস্টারের স্যালারি। সো আমাদের দেশ ইজ আ ডেভেলপিং নেশন, ইট ইজ নট এ গরিব দেশ এনিমোর। আই এম সরি, ইটস নট, অ্যাবসলিউটলি নট। মানে আমাদের কিন্তু গ্রোথ, we've come a long way. হ্যাঁ, মানুষের পকেটে এখন রিজনেবলি টাকা পয়সা আছে। অফ কোর্স মানুষের টাকা পয়সা আছে, এবং বাংলাদেশ আমাদের ওভার পপুলেশনের কারণে হ্যাঁ আনএমপ্লয়মেন্ট বেশি থাকতে পারে, বাট ইট ইজ অলসো আওয়ার স্ট্রেংথ 100%. হিউম্যান ক্যাপিটাল ইজ আ হিউজ স্ট্রেংথ, রাইট? এখন তাহলে কি, যেটা বললাম, আমরা একটা ডেভেলপিং নেশন। আই এম শিওর আর্মি অফিসাররা কিন্তু এখন 60-70,000 টাকা স্যালারি পায়। হ্যাঁ, এখন তো পে স্কেল চেঞ্জ হয়েছে। গাড়ি কেনার জন্য লোন পায়, গাড়ি কেনার জন্য লোন পায়, তেল এবং মেইনটেনেন্সের জন্য সামথিং ক্রেজি লাইক 50,000 টাকা পায়। আচ্ছা, রাইট? সচিবরাও সেম। সচিব, সেক্রেটারিজ, আর্মি, সবার বেতন ধাই ধাই করে বেড়েই যাচ্ছে। ইউ নো হু গেটস হরেবল স্যালারিজ? টিচার এন্ড ডাক্তার। হ্যাঁ, ডাক্তার। পিজি দিকে ডাক্তারদের বেতন দেখো, ইন্টার্নদের বেতন দেখো। ওয়াই? এবং মেডিকেলে পড়াশোনা এত প্যাথেটিক। যুদ্ধে কি আমরা ডেইলি যাই? না। প্রত্যেক সপ্তাহে যাই? না। বছরে যাই? না। 71-এ যুদ্ধ হয়েছে লাস্ট, এরপর কোনো দেশের সাথে যুদ্ধ হয়েছে? না। ওকে, তাহলে আর্মি অফিসারদেরকে আপনি you are saying they are of high value, so we must up their salaries, give them loans and do this. বাট অসুস্থ কত অফটেন, আমি এই মুহূর্তে আমার নাক বন্ধ। শিক্ষা ছাড়া একটা জাতির মেরুদণ্ড, শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের লাইফের হয়তো 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু সচিবদের আর্মিদের স্যালারি বাড়ানো হয়েছে। আমার বাবা আর্মি অফিসার, বাই দ্য ওয়ে। I have the utmost respect for the army. I was raised as the son of an army officer. I loved my childhood. Absolutely. I cherish everything. I respect the army. But আমার কথা হচ্ছে, তাহলে এই নার্সেস, ডক্টরস, টিচার্স কেন পিছিয়ে আছে? একটা প্রিন্সিপালের স্যালারি কত গ্রামে, কি মনে হয় তোমার যশোর জেলা স্কুলের প্রিন্সিপালের স্যালারি কত, কি মনে হয়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? 30-35 বা এরকম হয়তো, এরকমই হওয়ার কথা। 30-35 বা ম্যাক্সিমাম 40। ম্যাক্সিমাম 40 এরকম। এবং ওই প্রিন্সিপাল হইতে কিন্তু তার মিনিমাম 18-20 বছর সময় লাগছে। তাহলে প্রিন্সিপাল হলে কিন্তু আপনি আবার টিউশনই করতে পারবেন না, প্রাইভেট পড়াইতে পারবেন না। তাহলে ক্যান ইউ এক্সপেক্ট যে সঠিক ক্যালিবারের মানুষ ওখানে যাবে, সরকারি বাংলা মিডিয়াম সিস্টেমে ঢুকবে? আমি এখন ওয়ার্ল্ডের বেস্ট কারিকুলাম ডিজাইন করলাম, হ্যাঁ ঠিক আছে, আমি বিদেশে অনেক জায়গায় ভিজিট করলাম, বিদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে মিটিং করলাম, শিখলাম, জানলাম। আমি দেশে আমাদের যা ট্যালেন্ট আছে আমি তাদের সাথে কথা বললাম, যারা শিক্ষা খাতে কাজ করছে।
এই সব কিছু করে আমি করলাম, বাট আমি ওই বেতন রেখে দিছি, ভাইস প্রিন্সিপালের বেতন 18,000 টাকা। কাম অন, মানে ইউ নো হোয়াট আই মিন। সো ইটস অল এনকাম্পাসিং। তার উপরে কি করতে হবে সরকারের, নট জাস্ট এডুকেশন সিস্টেম। এই যে বললাম বরিশালে অনার্স পাওয়া, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া, কিন্তু এক্সেলের বেসিক পারে না, ওর চাকরি পাওয়ার চান্সেস আর সুপার স্লিম, রাইট? তো ওকে কিভাবে আমরা এনেবল করবো, এম্পাওয়ার করবো? আমার আইটি সেন্টার্স লাগবে সব জায়গায়। দুনিয়া এখন কোথায় গেছে? এআই, তুমি জানো এআই এখন, অফকোর্স ইউ নো, আগে কি বলতেছি, এআই এখন কোথায় গেছে? আমি ওই দিন টাশিকে গেলাম, আমার একটা ফ্রেন্ড আছে, ও একটা এআই সফটওয়্যার ব্যবহার করে ও একটা ব্যবসা শুরু করে দিছে একটা প্রোডাক্টের, হ্যান্ডমেড সোপস উইথ ছাগলের দুধ দিয়ে বানানো, গোটস মিল্ক, ভেরি পপুলার, গুড ফর দ্য স্কিন। ব্রো, ও ওয়ান ম্যান আর্মি, ও একা লোগো থেকে শুরু করে সবকিছু বানায় ফেলছে, $70 দিয়ে একটা সফটওয়্যার কিনে। তুমি এখন আইইউবিতে গিয়ে মার্কেটিং ডিগ্রি করে লাভ নাই ব্রো, সরি, না লাভ নাই। বরঞ্চ তুমি এআই সফটওয়্যার ইউজ করে তোমার ডিগ্রিতে একটা এখন মডিউলই থাকতে হবে, মার্কেট এআই এন্ড মার্কেটিং, রাইট? কারণ তুমি যখন পাস করবা, একটা কোম্পানিতে ঢুকবা, তোমাকে অ্যাকচুয়ালি ওই এআই সফটওয়্যার ব্যবহার করে লোগো প্রডিউস করতে হবে, বিকজ কোম্পানি হয়তো তোমাকে বলবে ভাই অনেক ক্লায়েন্ট, এত টাইম নেই, অনেক কম্পিটিশন, তোমার ব্রেন থেকে বের করে তুমি স্কেচ করবা 10টা, তারপরে ওইটা দিব ক্লায়েন্টকে, এত টাইম নেই। তার মানে তোমাকে এআই সফটওয়্যার, তার মানে তোমার চ্যাট জিপিটিতে রেজাল্ট ইউ গেট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ ইউর প্রম্পট, কারেক্ট? তার মানে তোমার এআইতে কি প্রম্পটস দিবা সেটাতে তোমাকে এক্সপার্ট হইতে হবে। তোমার লার্নিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো লার্নিং এর। এবং সো রাইট, শিখোতে আমরা এখন এআই এনেবলড সলিউশনস নিয়ে আসছি, যেটা ইন্টেলিজেন্ট এনাফ টু গিভ ইউ সলিউশনস জাস্ট লাইক অ্যানাদার টিচার। নট জাস্ট দ্যাট, বাংলাদেশ ন্যাশনাল কারিকুলামের প্রেক্ষাপটে কোনটা একটা ভালো উত্তর হিসাবে গ্রহণ করা হয় সেইভাবে তোমাকে সলিউশন দিচ্ছে, রাইট? বুঝতে পারছো? এই যে আমরা এদিকে গেলাম, শিখো যে এদিকে গেল, এটা একটা প্রাইভেট সেক্টর, একটা প্রাইভেট কোম্পানি, সরকারকে এইসব নিয়ে চিন্তা করতে হবে, রাইট? কারণ আমার দুঃখ হচ্ছে আমরা পিছায় ছিলাম, এখনো পিছায় আছি, এটাই বাস্তবতা। প্রথম হচ্ছে এই রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করা, প্লিজ এটা অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, বিকজ আমি এখন একটা সিম্পল এক্সাম্পল দিই, তুমি বই খোলো, সবাই ওখানে প্রফেসর, and they are extremely knowledgeable, I have all the respect for them, মানে যারা বইটা লিখছে বা সম্পাদনা যারা বইটা লিখছে, বাট সবাই ইউনিভার্সিটির প্রফেসর, রাইট? স্কুল কলেজের না, নট স্কুল কলেজের টিচার। মেবি দুই একজন থাকতে পারে, বাট মেজরিটি প্রফেসর। আমি অ্যাটলিস্ট ম্যাথস বই দেখে বলতে পারি মেজরিটি আর প্রফেসর্স। অথচ ইউনিভার্সিটি লেকচারিং আর স্কুলের টিচিং আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল। এই যে আরেকটা প্রবলেম বলে দিলাম, এটাও দিস হ্যাজ টু চেঞ্জ। ওয়াইডার রেঞ্জ অফ মানুষ মিলে বইটা লিখতে হবে, মাচ ইয়াঙ্গার পিপল যারা স্কুল কলেজ লেভেল এক্সপিরিয়েন্সড, মানে যারা ডে টু ডে বেসিসে স্টুডেন্টের সাথে কানেক্টেড, স্কুল কলেজে টিচার হিসেবে কাজ করতেছে, সো তারা এটার ভিতরে লার্জলি ইনভলভ। মুভ উইথ দ্য টাইমস ইন টার্মস অফ কারিকুলাম, পে টিচার্স বেটার, টেকনিক্যাল স্কিলস এর জন্য সরকারের আপনাকে মানে ফ্রি দিতে বলতেছি না, প্রত্যেক জেলায় 67টা কম্পিউটার সেন্টার, সেন্টার কিন্তু আছে। হ্যাঁ, ওই আইটি ল্যাব এটা সেটা আছে আর কি, আইসিটি মিনিস্ট্রির অনেকের নামে আছে আর কি। কম্পিউটারগুলো চলে সেটা একটা কোশ্চেন, বাট আছে সেন্টার আছে। I'll change my sentence. সেন্টার আছে, বাট এটা ইউটিলাইজেশন হয়। the IT centers functioning and utility যেন 100% হয়, পোলাপান উপচায় পড়া উচিত, and make it subsidized, charge them, it's okay, they will pay, কারণ মানুষ বেকার থাকতে থাকতে মানে অসহ্য হয়ে যাচ্ছে, they want to work, and এটা অটোমেটিক্যালি যদি মানুষ যত বেশি এমপ্লয়মেন্ট বাড়বে, ক্রাইম কমবে, যা অবস্থা ক্রাইম, মানে you know it's all connected, so I think এই সব কিছু করলে it's a lot to do, but এরকম একটা টার্গেট নিয়ে আগানো উচিত। সো ভাইয়া, থ্যাংক ইউ ফর কামিং। এবং আজকে আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন হয়েছে, এবং বিশেষ করে মানে এডুকেশন জিনিসটা আমারও পার্সোনালি খুব ডিপ ইন্টারেস্টের একটা জায়গা হিসেবে কাজ করে। আমার লাইফেও বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষক আছে যাদের কারণে আসলে আমার পুরো চিন্তা ভাবনা, মানে আমার পুরো পৃথিবী শেপ হয়েছে জাস্ট বিকজ অফ
মানে সব এখন মানে ছোটবেলা থেকে আমাদের এটা হয়েছে হাই স্কুলে আমি ক্লাস 7-এর পর থেকে আমার বাসায় অলমোস্ট 4 বা 5 টিউটর ছিল, হোম টিউটর। সো তাদের ভিতরে সবারই অবশ্যই অনেক ভূমিকা আছে এবং একজন টিচার আমার অলিভ স্যার নামে এক ভদ্রলোক, যিনি আমাকে প্রথমে সায়েন্স পড়াইতো, পরবর্তীতে বায়োলজি অ্যান্ড এভরিথিং, এবং ওনার কারণেই পুরো আমার পৃথিবীর চিন্তা ভাবনা মানে পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে যে নটরডেম কলেজে পড়তে হবে, এরপরে টেকনোলজি এটা সেটা। মানে উনি যশোর জেলা স্কুলে ছিলেন না, উনি যশোর জেলা স্কুলের টিচার ছিল না। উনি কিন্তু যখন আমাকে পড়ানো স্টার্ট করছে তখন উনি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। আচ্ছা। এবং আমি যখন অলরেডি এসএসসি পাস করে ফেলছি তার কিছু সময় পরেই উনি যশোরের আর একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রাইভেট স্কুল আছে, পুলিশ লাইন স্কুল, এখন উনি ওখানকার টিচার। সো পুলিশ লাইন স্কুল ইজ ম্যানেজ বাই দ্য পুলিশ অথরিটি এন্ড এভরিথিং। সো ওখানকার টিচার, এবং উনি স্টিল হি ইজ ওয়ান অফ দ্য পপুলার টিচার, জাস্ট লাইক ফাহাদ স্যার ইন যশোর। মেসি, তোমার লাইফের মেসি, ন্যাচারাল ট্যালেন্ট যেটা বললাম, রাইট। সো টিচারদের ব্যাপারে এবং পুরো এডুকেশন সিস্টেম, এবং আলটিমেটলি বিষয় হইতেছে কি যে আমরা যতই আপস্কিলিং এটা সেটা বিভিন্ন জিনিসপত্রের কথা বলে হয় কি স্কুল কলেজে যে এই যে 14-15 বা 16 বছর বয়স, মানে 16 বছরটা সময় মানে চিন্তা ভাবনাটাকে মেরে ফেলা হয়। মানে একটা মানুষকে ইন্টেনশনালি আমার কাছে মনে হয় যে ওই যে যাতে সে চিন্তা করতে না পারে, সহজ হিসাব 15-16 বছর ধরে সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে আপনি মুখস্থ অ্যান্ড মুখস্থ করো, বমি করো, পরীক্ষায় মুখস্থ করে লিখতে থাকো এবং তুমি মার্ক পাইতে থাকো, এবং তোমাকে 100-তে 98 পাইতে হবে, 99 পাইতে হবে, এবং পুরা জিনিসটা অ্যাট সাম পয়েন্ট মিনস হতেছে যখনই ইউনিভার্সিটিতে উঠে তখন দে ফেস দ্য হার্ড রিয়ালিটি। কারেক্ট। এবং দিস ইজ ভেরি প্যাথেটিক। অলসো আরেকটা জিনিস যেটা বলছিলে তুমি, যে তোমারও কষ্ট হয়েছে, পৃথিবীর কয়টা দেশে মাতৃভাষা 12 পর্যন্ত, তারপরে গিয়ে ধাপ করে ইউনিভার্সিটি, আই ওয়ান্ডার, আমি জানি না, রাইট না, এটা আমার তো মনে হয় না খুব একটা হওয়ার কথা। নাম্বার মজার বিষয় হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করছি, এই যে আপনাকে রেকর্ডিং শুরু হওয়ার আগেই বলতেছিলাম যে 62টা ইউনিভার্সিটিতে যে কথা বলার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, টপ পাবলিক ইউনিভার্সিটি, এখানে যখন ওরা ঢুকছে দে ওয়ার দ্য মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য কান্ট্রি। ওখানে যে তারা এখন বুঝতেছে না যে তার ক্যারিয়ার কোন দিকে যাবে। হোয়াট ইজ দিস? মানে যেই ছেলে বুয়েট কুয়েট রুয়েটে অ্যাডমিশন টেস্ট পাস করে, আপনার কি মনে হয় তার ভিতরে ট্যালেন্ট নাই? অফকোর্স আছে, জাস্ট বিকজ অফ দ্য গাইডেন্স, দ্য মেন্টরিং। আমি অ্যাকচুয়ালি মাতৃভাষা প্রিজার্ভ করায় বিশ্বাস করি, রাইট, মোর দ্যান এনিথিং এলস। কালচার, মাতৃভাষা, আমাদের বাঙালি হওয়ার আইডেন্টিটির মধ্যে যা যা পড়ে, আমি তো মনে করি ইউনিভার্সিটি সব বাংলায় হওয়া উচিত। কিন্তু ইংলিশ যে শিখছি সেটা যেন সলিড 100তে 100 হয়, তাইলে তো আর দরকার নাই। That's it, because আমরা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখলে কিন্তু আমি 1 বছর হিন্দি মিডিয়াম আর 1 বছর বাংলা মিডিয়াম, আর বাংলা খারাপ না। I think my teacher did a fantastic job. Right. আমার one of my favorite teachers, তাপসী মিস। বাট বাংলা মিডিয়ামে তুমি যদি দেখো, ইংলিশ টিচারই, বরিশালের কথা বলছি অন্তত, ইংলিশ একটা টিচার ইজ ফ্যান্টাস্টিক, আমার সাথে পরিচয় আছে আমার, বাট মোস্ট টিচার্স গ্রামে কিন্তু ইংলিশ টিচার্স themselves cannot speak English. How will the students learn English? মানে ওই গ্রামার শেখাই, রুলস রেগুলেশন শেখাই, যেটার সাথে আবার স্পিকিং এর বা স্পোকেন ইংলিশের কোনো কানেকশন ডিরেক্টলি নাই আর কি। আমাকে স্টুডেন্টরা নিজে বলছে এসে মুখস্থ করে। হ্যাঁ, এসে তো আমি মুখস্থ করছি প্যারাগ্রাফ। হ্যাঁ মানে সিস্টেমটা তো এরকম, এসে প্যারাগ্রাফ মুখস্থ করে লিখে দিয়ে আসছে। হ্যাঁ, ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ করছি, এসে প্যারাগ্রাফ। হ্যাঁ, এটাই সমস্যা। বাংলা রচনা মুখস্থ করছি, আর আপনি ইংরেজি কোত্থেকে, গরুর রচনা এটা সেটা, এগুলো তো সবই লিখছি। আমাকে বলছে কাওয়ের এসে মেমোরাইজ করে দিয়ে লিখে। হ্যাঁ, মানে এই ওয়েতে পুরো জিনিসটা চলে। সো এগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে পুরো রাত শেষ হয়ে যাবে এবং এক প্রকার দুঃখ বিলাসের মতো জিনিস হয়ে যাবে। বাট দেন এগেইন আমার কাছে মনে হয় যে এডুকেশন সিস্টেমটা তো হুট করে চেঞ্জ করা যাবে না। বাট আই মাস্ট সে যে wherever it was ইমপ্রুভমেন্ট হয়েছে, ইনশাআল্লাহ আরো হবে, বাট উই ডু হ্যাভ আ লং ওয়ে টু গো। হ্যাঁ, এবং এখন যারা এই ভিডিওটা দেখতেছে তারা হয়তো বা নিজেদের তাগিদে, যেমন আপনি আপনার অফিসে যে অফিস ম্যানেজারের কথা বলতেছিলেন, নামটা ভুলে গেলাম, সো হেমায়েতের মতো ইউটিউবে ভিডিও দেখে অ্যাটলিস্ট লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করা উচিত। কারণ বসে থাকলে অ্যাবসলিউটলি মানে একমাত্র আমি লুজ করবো। হ্যাঁ, একবার যখন এস্টাবলিশ করে ফেলছো নিজেকে, তখন তুমি টিকটক দেখো, অসুবিধা নেই। এখন টিকটকে সময় নষ্ট করো না, সেটাই। এবং এটা একটা মানে পুরো জিনিসটা আসলে কমপ্লিকেটেড আর কি। মানে কমপ্লেন, মানে ইউজুয়ালি আমি কমপ্লেন করা খুব বেশি এটা এনজয় করি না, বাট আমরা আজকে যত জিনিস নিয়ে কথা বলছি, মোস্ট অফ দ্য টাইম হয়তো কমপ্লেনের কথা বলছি, কিছু জায়গায় সলিউশন নিয়ে অল্প কিছু বলছি, বাট জিনিসটা এরকম যে এখানে
ডিরেক্ট অ্যান্সার দেওয়াটা ইটস ভেরি টাফ। সব ডিসকাশন দরকার, ডিসকাশন কমপ্লেইন নেগেটিভ হলেই হোক আর না হোক, নেগেটিভ হোক আর না হোক, ডিসকাশন না করলে তুমি সলিউশন কিভাবে বের করবে? এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আড্ডা মেরে খুব ভালো লাগলো, আর অফ দ্য ক্যামেরাও আমরা প্রায় 1 ঘন্টা আড্ডা বললাম, ওটাও খুব ভালো লাগলো, ফাইনালি দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ, এন্ড থ্যাংক ইউ প্রোগ্রামিং হিরো ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ ভাই। আর তোমাদের উদ্দেশ্যে তোমরা পুরো ভিডিওটা দেখে তোমাদের মোটামুটি এডুকেশন সিস্টেম বা আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে কোনো ফিডব্যাক থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ ফিউচারে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো বা আমাদের মতামত জানানোর চেষ্টা করবো। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।